মাধ্যমিক স্টুডেন্টদের আজকের এই স্পেশাল ক্লাসে একদম স্বাগত। রান্নাঘরের হাতা আর একটা কাচের গোলক নিয়ে আমি হাজির হয়েছি আজকের এই ক্লাসে। গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের এটা আমাদের ওয়ান শট ক্লাস। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ক্লাসটা যদি তুমি মন দিয়ে করো, গোলীয় দর্পণে আলোর প্রতিফলনে তোমাদের সিলেবাসে যত কিছু আছে সমস্ত জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার, তো তোমার বুঝতে তুমি পারবেই। তার পাশাপাশি পরীক্ষায় যত ধরনের প্রশ্ন আমাদের করবে সেই প্রশ্নের উত্তর তুমি কিভাবে লিখবে সেগুলো বুঝিয়ে দেব, এবং দেখবে ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম প্রশ্ন তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। ক্লাসের পরে এই যে পিডিএফ নোট থাকছে সেখান থেকে একবার চোখ বুলিয়ে নেবে। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন কমপ্লিট একদম শেষ হয়ে যাবে। একদম R = 2F এর প্রমাণও শিখিয়ে দেব, অবতল দর্পণের ক্ষেত্রেও উত্তল দর্পণের ক্ষেত্রেও, দুটোই A to Z আমরা ক্লাস শুরু করছি আজকের এই ভিডিওতে। আর একটা জিনিস বলে দিই, এই যে ক্লাসে যে যত নোটস পত্র তোমরা পাবে, ক্লাসে যা কিছু আমি লিখবো, যত প্রশ্ন আছে তার উত্তর, এর মধ্যে দেখো মাধ্যমিকের প্রশ্নগুলো আমরা ইনক্লুড করে নিয়েছি, যে মাধ্যমিকে কোন সালে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছে সেগুলো এর মধ্যে রয়েছে। মানে এই একটা ক্লাস বড় প্রশ্নের জন্য এনাফ। তোমরা অনেকেই বলছে যে দাদা বড় প্রশ্ন নিয়ে আসো, বড় প্রশ্ন কই? এবিটিএ থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেন হচ্ছে, বড় প্রশ্ন এই ক্লাস করলেই হয়ে যাবে। এই ওয়ান শর্ট ক্লাস আমাদের আজকে থেকে আপলোড শুরু হচ্ছে। আজকে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন আপলোড করছি, এরপরে অন্য দিন হয়তো আলোর প্রতিসরণ করব, একদিন হয়তো লেন্স করব, এরকম করে আলো অধ্যায়টা শেষ করব। বড় চ্যাপ্টার রয়েছে তাই টুকরো টুকরো করে করছি, কিন্তু যেগুলো ছোট চ্যাপ্টার, পরমাণু নিউক্লিয়াস একটা ভিডিওতে একটা করিয়ে দেবো, তাপের ঘটনা সমূহ একটা ভিডিওতে গোটা চ্যাপ্টার করিয়ে দেবো। এইভাবে আমাদের চলতে থাকবে। তাহলে খাতা কলম না নাও বা নাও, সেটা তোমার ইচ্ছা, কিন্তু একদম মন দিয়ে মোবাইলটাকে সামনে রেখে যা যা আমি বলছি সেগুলো শোনো। কারো যদি মনে হয় যে দাদা খুব তাড়াতাড়ি বলছে তাহলে ভিডিওটাকে একটু স্লো করো। কারো যদি মনে হয় দাদা ধীরে ধীরে বলছে, ভিডিওটাকে স্পিডে চালিয়ে দাও, তোমার নিজের ইচ্ছে মতো স্পিডে তুমি দেখতে পাবে। সবার আগে আমরা স্টার্ট করছি। চ্যাপ্টারের নাম কি দিয়েছে? চ্যাপ্টারের নাম দিয়েছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। মানে এখানে সমতল দর্পণের ছবি দেওয়া আছে, এটা গোলীয় দর্পণ নয়। গোলীয় দর্পণ কিভাবে বানানো হয়? আমার কাছে দেখো একটা কাচের বল দেখতে পাচ্ছ। হ্যাঁ দাদা কাচের বল দেখতে পাচ্ছি। এটা একটা কাচের গোলক। এই কাচের গোলক, এটাকে তুমি ফাঁপা গোলক মনে করো, মানে এর ভেতরে ফাঁকা আছে, যেমন প্লাস্টিকের বলের ভেতরে ফাঁকা থাকে, এরকম এটা ধরো একটা কাচের ফাঁপা গোলক। এবার এই ফাঁপা গোলককে কি করা হয়? কেটে ফেলা হয়। এই ফাঁপা গোলকটাকে কাটা হয়, ফাঁপা গোলকটাকে কাটা হয়। এটা একটা গোলক বলের মতো, কিন্তু এটার যদি আমি ছবি আঁকতে চাই তাহলে কি আমি কিরকম ছবি আঁকবো? তুমি বলবে দাদা বলের ছবি তো আমরা এইরকম আঁকবো। এই কাচের ফাঁপা গোলকটাকে আমরা খাতায় যখন ছবি আঁকবো দেখতে এইরকম বৃত্তের মতো লাগবে, কিন্তু এটা একটা 3D স্ট্রাকচার। হ্যাঁ, এবারে এটাকে যখন আমরা চাকু দিয়ে কাটবো বা যেটাতেই কাটি না কেন, এটাকে যখন আমরা এরকম করে কেটে নেব, কিছু অংশ যখন কেটে নিলাম, তাহলে এই যে একটা গোল অংশ রয়েছে সেই কাটা টুকরোটা বাইরে বেরিয়ে আসবে। এই কাটা টুকরোটাকে দেখতে কিরকম লাগবে? তুমি বলে দাদা শুধুমাত্র এই যে কাটা অংশ আছে এটাকে দেখতে এইরকম লাগবে। হ্যাঁ, এইরকম দেখতে লাগবে। খাতাতে এইরকম দেখতে লাগবে, এইরকম বাঁকানো তোমার খাতার পৃষ্ঠাতে দেখতে লাগবে। বাস্তবে কিরকম দেখতে লাগবে? বাস্তবে এরকম দেখতে লাগবে। কাচের বল আছে, এই কাচের বলটাকে যখন এই মাঝখান থেকে বা সাইড থেকে একটু কেটে নেব, তো এই কাটা অংশটা কিছুটা তোমার এই হাতার মতো দেখতে লাগবে। দেখার চেষ্টা করো, এই হাতার মতো দেখতে লাগবে। মানে গোলকের কিছু অংশ আমরা কেটে নিলাম, সেটা দেখতে কিরকম? রান্না করার এই হাতার মতো। যেহেতু এটা ফাঁপা গোলক তাই ভেতরের দিকটা দেখো ফাঁপা আছে, ভেতরের দিকটা ফাঁকা, মানে ভেতরের দিকটা অবতল তল। যেই তলটা সমান থাকে তাকে বলা হয় সমতল। যেই তলের অবনতি ঘটে যায়, অবনতি মানে নিচে ঢুকে যায়, সেটাকে বলা হয় অবতল তল। এই হাতার ভেতরটা দেখো মানুষ ভেতর দিকে ঢুকে গেছে, তাহলে এই ভেতরের তলটাকে বলবো অবতল তল। দেখতে পাচ্ছ? হ্যাঁ। আর এই কাটা অংশ যেটা গোলক থেকে কেটে নেওয়া হয়েছে, হ্যাঁ, এই অংশটার বাইরের তলটা উঁচু হয়ে আছে, মানে যেই তলটার উন্নতি ঘটে যায় তাকে বলা হয় উত্তল তল, মানে ওপর দিকে উঠে গিয়েছে। তাহলে এই তলটা বাইরের দিকে ফুলে আছে, এটাকে বলবো উত্তল তল, এটাকে অবতল তল। এটাকে স্টিলের হবে না, এটা কাচের হবে। কাচের ফাঁপা গোলক থেকে এরকম একটা জিনিস আমরা পাবো, এরকম একটা জিনিস আমরা পাবো, সেটা একদম কাচের হবে। সেটা দেখতে কি এরকম বাঁকানো লাইন না, সেটা দেখতে যে হাতার এই অংশের মতো। কিন্তু সামনে থেকে দেখতে চাইলে এটাকে তুমি বৃত্ত দেখতে পাবে, পেছন থেকে দেখলেও বৃত্তের মতো লাগবে, কিন্তু যখন সাইড থেকে দেখবে তখন এইরকম বাঁকানো তুমি দেখতে পাবে না। হ্যাঁ, এই জন্য এর ছবিটা কিরকম আঁকা হয়? ছবিটা এরকম আঁকানো হয়। আসলে জিনিসটা এরকম নয়, দর্পণ এরকম দেখতে হয় না, দর্পণটা আসলে এইরকম হয়, হাতার মতো, এইরকম গোল। কেমন? এর ভেতরের দিকে একটা তল থাকে, বাইরের দিকে একটা তল থাকে। খাতায় শর্টকাটে আমরা ছবি এইভাবে আঁকি, এইভাবে আঁকি। হ্যাঁ, তাহলে এই যে আমার কাচের টুকরো আছে, দেখার চেষ্টা করো, এটা কিন্তু কাচের, স্টিলের নয়, কারণ কাচের গোলক থেকে বের করেছি। এই কাচের যে টুকরো আছে এর এই দিক দিয়ে যদি আলো যায় তাহলে আলো তো কাচ পারাপার হয়ে চলে যাবে। হ্যাঁ, তাহলে এর এই দিক দিয়ে যদি একটা আলো যায়, আলো বলবে আমি কাচের উপর পড়েছি, তো পারাপার হয়ে চলে যাবে আরামে। আলো যাতে পারাপার না হতে পারে সেই জন্য আমরা কি করি? এই কাচের টুকরোটাকে আয়না বানানোর জন্য, কাচের টুকরোটাকে আয়না বানানোর জন্য এর কোনো এক সাইডে আমরা
প্রলেপ দিয়ে দিই। কিসের প্রলেপ দিই? অ্যালুমিনিয়ামের প্রলেপ দিই, আর না হলে রূপোর প্রলেপ দিই। আমরা কি করি? আমরা বললাম চলো এই কাচের টুকরোটাকে আমরা আয়না বানাবো, কিন্তু তার আগে আমার কলম হারিয়ে গেল। হ্যাঁ, পেয়েছি কলম। এটাকে আমরা বললাম আয়না বানাবো। একজন বললো কিভাবে আয়না বানাবে? আমি বললাম আয়না বানাতে গেলে যে আলোক রশ্মিটা আমাদের পালিয়ে চলে যাচ্ছিল, যে আলোক রশ্মিটা আমাদের পালিয়ে চলে যাচ্ছিল এর ভেতর দিয়ে, সে আলোক রশ্মিটা যেতে দেওয়া যাবে না। তার মানে এই গলীয় অংশটা বা এই কাচের টুকরোটার হয় ভেতরের দিকে আমাকে একটা অ্যালুমিনিয়ামের প্রলেপ দিয়ে দিতে হবে। এবার যদি বাইরে থেকে আলোক রশ্মি আসে, আলো বলবে এ মা আমি তো অ্যালুমিনিয়ামকে ভেদ করে যেতে পারছি না, তখন আলো ফেরত চলে আসবে। এটাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে কাচের টুকরো থেকে এইভাবে আয়না বানানো হয়। কিসের প্রলেপ দেওয়া হয়? অ্যালুমিনিয়ামের প্রলেপ অথবা রূপার প্রলেপ। রূপার দাম অনেক বেশি, রূপার প্রলেপ কেউ দেয় না, ও আগেকার দিনের গল্প ওটা। কিন্তু রূপার প্রলেপ বললেও সঠিক দেবে বা অ্যালুমিনিয়ামের প্রলেপ বললেও সঠিক দেবে। আচ্ছা এবার শোনো, যদি আমি ভেতরের দিকে রূপোর প্রলেপ দিয়ে দিই, ধরো এটা প্রলেপ দিয়ে দিলাম, এবার এই প্রলেপ দেওয়াকে তোমাদের বইতে কিরকম করে ছবি আঁকা হয়? এইভাবে, যেরকম ডট ডট লাইন টেনে দেওয়া। এটার মানে কি? এটার মানে এর ভেতরে প্রলেপ দেওয়া আছে। হ্যাঁ, যদি এটাকে আচ্ছা এই যে অংশটা রয়েছে, হ্যাঁ এই অংশটা যদি ভেতরের যে তল আছে, এই ভেতরের তলের দিকে বা অবতল তল দিকে যদি প্রলেপ দিয়ে দিই, তাহলে বাইরের যে তলটা আছে, তার আগে এটা একটু বলে দিই, অনেকে হয়তো জানো না, আমি বলে দিলাম যদিও, তবু আরেকবার বলে দিই। এই গোলক থেকে আমরা একটা টুকরো কাটলাম, হ্যাঁ এরকম একটা টুকরো পেলাম। এই টুকরোর বাইরের তলটাকে কি বলা হয়? তুমি বলে দাদা উত্তল তল। বাইরের তলটাকে কি বলা হচ্ছে? উত্তল তল। হ্যাঁ, আর ভেতরের দিকে তলটা যেটার অবনতি ঘটে গেছে, তাহলে ভেতরের দিকটাকে বলবো অবতল তল। ভেতরের দিকটাকে আমরা বলি অবতল তল। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে অবতল তল। হ্যাঁ, মানে ভেতরের তলটা অবতল ঢুকে গেছে আর বাইরের দিকটা ফুলে আছে, তার মানে বাইরের দিকটা উত্তল তল। হ্যাঁ, এবার শোনো, এর যদি তুমি ভেতর দিকটাতে যদি তুমি প্রলেপ দিয়ে দাও, তাহলে বাইরের যে উত্তল তল আছে এটা একটা প্রতিফলক তল হয়ে যাবে। প্রতিফলক তল মানে এর উপর যদি আলোক রশ্মি এসে পড়ে, সে আলোক রশ্মি আর পারাপার হবে না, কারণ ভেতর দিকে প্রলেপ দেওয়া আছে। তাহলে বাইরের উত্তল তলটা এক্ষেত্রে কি হচ্ছে? প্রতিফলক হিসেবে কাজ করছে, আলোক রশ্মি প্রতিফলিত হয়ে চলে আসবে। আমি ধরো এরকম কিছু একটা করলাম, আমি ধরো করলাম আচ্ছা এই যে টুকরোটা আছে, এই টুকরোটা আমি পাশে আর একবার রাখছি, আমার কাছে এরকম টুকরো ছিল। হ্যাঁ, এই টুকরোর আমার ইচ্ছে হলো বাইরের দিকটাতে আমি প্রলেপ দিয়ে দেবো। প্রলেপটাকে এইভাবে দেখানো হয়। তাহলে এই টুকরোর ভেতরের যে অবতল তল আছে, ভেতরের যে অবতল তল আছে, এই অবতল তলটা এখন প্রতিফলক হিসেবে কাজ করবে। হ্যাঁ, মানে এখন যদি বাইরে থেকে আলো এই দিকে ঢোকে, বাইরে থেকে আলো যদি এখন এই দিক দিয়ে ঢোকে, এদিক দিয়ে যদি আলো আসে, তাহলে সেই আলোটা কি হবে? পারাপার হতে পারবে না, কারণ বাইরে প্রলেপ দেওয়া আছে। হ্যাঁ, তাহলে সে কি করবে? প্রতিফলিত হয়ে যাবে। ঠিক, তাহলে এই ছবিতে বাইরের উত্তল তল প্রতিফলক তল হিসেবে কাজ করছে, এই ছবিতে ভেতরের অবতল তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে। হ্যাঁ, আমরা কিন্তু কাচের টুকরো থেকে আয়না বানিয়ে দিলাম, মানে দর্পণ বানিয়ে দিলাম। এই দর্পণগুলো দেখো একটা গোলকের অংশ না, এটা একটা দর্পণ, এটা একটা দর্পণ, মানে আয়না। এই দর্পণগুলো একটা গোলকের ভেতর থেকে কেটে বের করে আনা হয়েছে, মানে এরা একটা গোলকের অংশ, তাই এদেরকে বলা হয় গোলীয় দর্পণ। তাহলে প্রথম পরীক্ষা জিজ্ঞেস করবে গোলীয় দর্পণ কাকে বলে? আমরা বলবো যেই দর্পণ, আমরা কি বলবো? যেই দর্পণ কোনো একটা গোলকের অংশ হয়, সেই দর্পণকে বলা হয় গোলীয় দর্পণ। বলবে গোলীয় দর্পণ কয় প্রকার? আমরা বলবো দুটোই তল থাকে, তাহলে দুই প্রকারই হবে। বলবো গোলীয় দর্পণ দুই প্রকার হয়। কি কি? একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। বলবে উত্তল দর্পণ কাকে বলে, অবতল দর্পণ কাকে বলে, সংজ্ঞা দাও। তুমি কি দেবে? সংজ্ঞা মানে তোমাকে বোঝাতে হবে যে জিনিসটা কি। তাহলে তুমি বলবে এটাও গোলীয় দর্পণ, এটাও গোলীয় দর্পণ। তুমি কি বলবে? যেই গোলীয় দর্পণের বাইরের উত্তল তলটি প্রতিফলক তল হিসেবে কাজ করে তাকে বলা হয় উত্তল দর্পণ। তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি উত্তল দর্পণ। যদি বলে অবতল দর্পণ কাকে বলে, আমরা বলবো যেই গোলীয় দর্পণের ভেতরের অবতল তলটা, ভেতরের তলকে কি নাম দিলাম? অবতল তল। যেই গোলীয় দর্পণের ভেতরের অবতল তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে, মানে ভেতরের তলে প্রতিফলন হবে, বাইরে তো তুমি প্রলেপ দিয়ে দিয়েছো। যেই গোলীয় দর্পণের ভেতরের অবতল তলটি প্রতিফলক হিসেবে কাজ করছে, সেই দর্পণকে বলা হয় অবতল দর্পণ। এটাকে আমরা কি বলবো? এর যে অবতল তলটা আছে সেটাই প্রতিফলক তল হিসেবে কাজ করছে, তাই এটাকে আমরা বলবো অবতল দর্পণ। পরীক্ষায় কি লিখবে? যা বলেছি সেটাই লেখা রয়েছে। কি লেখা রয়েছে? যে গোলীয় দর্পণের বাইরের উত্তল তল, যেই গোলীয় দর্পণের, আমি তো ছবি এঁকে দিয়েছি, ওই ছবি আঁকলেও হবে, একই জিনিস, ছবিও দেওয়া আছে। যেই গোলীয় দর্পণের বাইরের উত্তল তল প্রতিফলক হিসেবে কাজ করে তাকে বলা হয় উত্তল দর্পণ। যেই গোলীয় দর্পণের ভেতরের
অবতল তল প্রতিফলক হিসেবে কাজ করে তাকে বলা হয় অবতল দর্পণ। সংজ্ঞাতে আর কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। এবার এই যে গোলীয় দর্পণ আমরা আঁকলাম, গোলীয় দর্পণ কিরকম দেখতে? গোলীয় দর্পণ কিরকম দেখতে? এরকম হাতার মতো দেখতে, তাই না? আমার কাছে একটা গোলীয় দর্পণ আছে, দেখো। বলে দাদা এটা তো মেকআপের জিনিস। হ্যাঁ মেকআপের জিনিস। এটার এই দিকটা হচ্ছে সমতল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সমতল। তার আমি একটা কিছু দেখানোর চেষ্টা করি। লেট মি শো ইউ সামথিং লাইক where is the camera man? কি যে দেখতে পাচ্ছ তোমরা? আমার বিছানা দেখতে পাচ্ছ, তাই না? কিছু দেখাতে পারছে না, যাই হোক এটা সমতল দর্পণ, কারণ এই তলটা সমতল। কিন্তু এই আয়নারই এইদিকে যে আয়না লাগানো আছে সেই আয়নাটার তল সমতল নয়, এর এই সাইডে যে আয়না লাগানো আছে আয়নাটা এরকম বাঁকানো, মানে এই তলটার অবনতি ঘটে গেছে। তাহলে এই তলটাকে কি বলবো? অবতল তল। আর এই অবতল তলটায় সেরকম ছবি পাবে না, এটাতে একটু অন্যরকম বাঁকা বাঁকা ছবি পাবে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। চলো এটা সামনাসামনি হলে দেখানো যায়, কেমন? আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের। দাদা দেখার চেষ্টা করো, একটা জিনিস দেখার চেষ্টা করো। আমার হাতকে হয়তো বড় দেখা যায়, দেখার চেষ্টা করো। এটা অবতল দর্পণ, এই অবতল দর্পণের সামনে আমরা আঙুল নিয়েছি, দেখো আঙুলটা হয়তো বড় হচ্ছে, আমি জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ, কারণ আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এই দিকটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণের সামনে আমার হাতের সাইজ যেমন তেমনই দেখাবে। কিন্তু অবতল দর্পণে কি হয় দেখতে পাচ্ছ? এই তলটা ভেতর দিকে ঢুকে গেছে, যার জন্য এর সামনে কোনো একটা বস্তু যদি থাকে, যত দূরে নিয়েও দেখো সাইজ বড় হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো আই থিঙ্ক, আমি জানি না দেখতে পাচ্ছ। লেট মি সি, আমার হাতটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো। হাতটা বড় হয়ে যাচ্ছে, যত কাছে নিয়ে যাবো হাতটা সাইজে আছে, দূরে নিয়ে যাচ্ছে আমার আঙুলটা বড় হয়ে যেতে থাকবে, যত দূরে নিয়ে যাবো আঙুলটা বড় হতে থাকবে। মানে আঙুলের তুলনায় ভেতরে হাতটা অনেকটা বড় হয়ে গেছে, একটু দেখতে পাচ্ছ তোমরা আই হোপ। চলে আসুক। তাহলে উত্তল দর্পণ অবতল দর্পণকে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, জিনিসগুলোকে বুঝলাম। তাহলে দেখতে গোলাকার হলেও খাতায় কিরকম ছবি আঁকা হয়? খাতায় আমাদের এইরকম বাঁকানো ছবি আঁকা হয়। এবার শোনো, বলবে গোলীয় দর্পণ সংক্রান্ত কিছু বৈজ্ঞানিক শব্দ বলো। কিছু বৈজ্ঞানিক শব্দ আমাদের লাগবে, কিরকম শব্দ? শোনো, এরা যদি বলি কি দর্পণ, তুমি বলবে এটা তো দাদা, তোমাকে বলতে হবে যে কোন দিকে প্রলেপ দেওয়া আছে। ধরো এটা একটা দর্পণ হয়ে গেল, তুমি কি বলবে? যে এটা অবতল দর্পণ। আচ্ছা আমি নিচে আরেকটা আঁকছি, আমি ধরো বললাম এটা কি দর্পণ, তুমি বলবে দাদা এটা উত্তল দর্পণ, কারণ উত্তল তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে। এবার শোনো, কোন গোলীয় দর্পণ, তাই না, কোন গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে বলা হয় মেরু। তাহলে এর যে প্রতিফলক তল আছে তার মধ্যবিন্দুকে মেরু বলবো। এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে কি বলবো? মেরু। তাহলে যদি বলে দর্পণের মেরু কাকে বলে, মাধ্যমিকে অলরেডি এসেছে, 2020 সালে এসেছে, দর্পণের মেরু কাকে বলে? আমরা কি বলবো? কোন গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলা হয়। আচ্ছা এবার বলবে এই জিনিসগুলো জিজ্ঞেস করবে যে বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে, প্রধান ছেদ কাকে বলে। এগুলো শর্ট কোশ্চেন 1 নম্বরে জিজ্ঞেস করতে পারে, তো এগুলো বুঝে নাও, খুবই সোজা জিনিস। এই যে গোলীয় দর্পণ আছে, এই গোলীয় দর্পণটা কোনো একটা গোলকের অংশ হবে। এমন যদি ডট ডট করে বাড়াই তাহলে আমি এরকম বলতে পারি যে আমার এই যে দর্পণ আছে এই দর্পণটাকে একটা গোলক থেকে কেটে বের করে আনা হয়েছে, যেটা আমি দেখালাম শুরুতে। তাহলে আমরা বলবো এই গোলীয় দর্পণ একটা গোলকের অংশ, নিচের এই গোলীয় দর্পণটাও একটা গোলকের অংশ হবে। হ্যাঁ তাহলে এবার শোনো, আমরা কি বলবো? কোনো একটা গোলীয় দর্পণ যেই গোলকের অংশ হয় ওই গোলকের কেন্দ্রকে বলা হয় এই দর্পণের বক্রতা কেন্দ্র। এই গোলীয় দর্পণ একটা গোলকের অংশ, সেই গোলকের একটা কেন্দ্র পাবো, এই কেন্দ্র বিন্দুটাকে কি বলবো? এই দর্পণের বক্রতা কেন্দ্র। এটাকে সি দিয়ে লেখা হয়। গোলীয় দর্পণে মেরুকে পি দিয়ে লেখা হয়, অনেক সময় ও দিয়ে লেখে অনেকে, তুমি পি দিয়ে লিখবে, দেখার চেষ্টা করো। আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে আমার দর্পণ আছে, এই দর্পণটা একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলবো? বক্রতা কেন্দ্র। তাহলে এই গোলকের কেন্দ্রকে কি বলবো? বক্রতা কেন্দ্র। আচ্ছা এখান থেকে একটা শর্ট কোশ্চেন মাধ্যমিকে আসবে, বলবে কোন দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পেছনে থাকে। অনেকে হয়তো পড়োনি এই জিনিসগুলো, ভালো করে শোনো, এমসিকিউ আমি বলতে থাকবো। অবতল দর্পণের প্রতিফলক তলের সামনেই বক্রতা কেন্দ্র আছে, কিন্তু এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের প্রতিফলক তল এটা, প্রতিফলক তলের সামনে কিন্তু বক্রতা কেন্দ্র নেই, প্রতিফলক তলের ভেতর দিকে বা প্রতিফলক তলের পেছনে বক্রতা কেন্দ্র আছে। তাহলে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পেছনে থাকে। আর অবতল দর্পণ, এই যে অবতল দর্পণ আমাদের আছে, এই যে অবতল দর্পণ আমাদের এটা, হ্যাঁ এই অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের সামনে থাকে, সেটা আমাদের মনে রাখতে হবে। এবার আসো, তাহলে আমরা বলবো কোন গোলীয় দর্পণ যেই গোলকের অংশ হয় তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে। আচ্ছা এটা একটা গোলক, তাহলে গোলকের একটা ব্যাসার্ধ হবে, এটাও একটা গোলকের ব্যাসার্ধ, এটাও গোলকের ব্যাসার্ধ, এটাও গোলকের ব্যাসার্ধ। হ্যাঁ গোলকের এই ব্যাসার্ধ গুলোকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। এগুলো সবগুলোই গোলকের ব্যাসার্ধ, কিন্তু তুমি যখন ছবিতে আঁকবে তুমি এইটাকে আঁকবে শুধুমাত্র। তুমি কি করবে? মেরু আর বক্রতা কেন্দ্রকে একটা লাইন দিয়ে টানবে, এটা কি হয়ে গেল? এটা এই গোলকের ব্যাসার্ধ হয়ে গেল,
এটাকে আর দিয়ে লিখবে, হ্যাঁ আর দিয়ে লিখবে। তাহলে এটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। এটা এই গোলক এর একটা ব্যাসার্ধ, আর এটাকে বলবো বক্রতা ব্যাসার্ধ। এটা যদি টানি এটাও তো গোলকের ব্যাসার্ধ, এটাও গোলকের ব্যাসার্ধ, কিন্তু আমরা সাধারণত খাতায় ছবি এটারই আঁকবো। এগুলো আঁকলেও ঠিক আছে, কিন্তু আমরা এটাই আঁকবো। এবার শোনো, তাহলে যদি বলে গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, আমরা বলবো কোন গোলীয় দর্পণ যেই গোলকের অংশ হয় তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে, কোন গোলীয় দর্পণ যেই গোলকের অংশ হয় তার ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। হয়ে গেল। বলবে প্রধান অক্ষ কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে, আমরা বলবো যে কোন গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র এদেরকে যদি একটা সরল রেখা দ্বারা তুমি যুক্ত করে দাও, তাহলে এই সরল রেখাকেই বলা হবে কি প্রধান অক্ষ। এটাকে কি বলা হয়ে যাবে, প্রধান অক্ষ। এটাকে আমরা বলে দেবো প্রধান অক্ষ, এটাকে আমরা বলে দিচ্ছি প্রধান অক্ষ। কোন গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্রকে একটা সরল রেখা দ্বারা যদি যুক্ত করা হয়, একটা সরল রেখা যদি যুক্ত করা হয়, সেই সরল রেখাটাকে আমরা কি বলবো, সেই সরল রেখাটাকে আমরা বলবো প্রধান অক্ষ। এটা হয়ে যাচ্ছে দর্পণের প্রধান অক্ষ। দেখার চেষ্টা করে, এখানে ছবি এঁকেছি, মেরু আর বক্রতা কেন্দ্রকে একটা লাইন দিয়ে টেনে দিয়েছি, এক্স ওয়াই লাইন, তাহলে এটা হয়ে গেল প্রধান অক্ষ। মেরু আর বক্রতা কেন্দ্রকে এক্স ওয়াই লাইন দ্বারা টেনে দিয়েছি, এটা হয়ে গেল আমাদের প্রধান অক্ষ। তাহলে এই শব্দগুলো আমাদের জিজ্ঞেস করবে, মেরু বক্রতা কেন্দ্র বক্রতা ব্যাসার্ধ সব বলে দিয়েছি। প্রধান ছেদ কাকে বলে, ভালো করে শোনো। প্রধান ছেদ মানে হলো, ধরো আমার কাছে এরকম একটা দর্পণ আছে, হ্যাঁ দর্পণ তো অনেক রকমের হতে পারে, তো আমরা কি করব, দর্পণের প্রধান ছেদ মানে দর্পণের প্রধান অক্ষটা টেনে দিয়ে আগে, দাঁড়াও দর্পণের প্রধান অক্ষ টেনে দিই। ধরো এটা দর্পণের প্রধান অক্ষ, হ্যাঁ এটা দর্পণের প্রধান অক্ষ, এটা দর্পণের মেরু পি, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি। হ্যাঁ এবার এই দর্পণের এইদিকে হয়তো কম আছে, এইদিকে হয়তো বেশি আছে, এরকম কম বেশি হতেই পারে, হ্যাঁ হতেই পারে। আমরা কি করব এই দর্পণের ওপরে একটা লাইন টানবো। আমরা কি করব, এই গোলীয় দর্পণে যে প্রধান অক্ষ আছে, প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে আমরা একটা তল কল্পনা করবো, একটা তল। এটা ধরো আমার হাতের এটা একটা তল। তাহলে এই গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে, সমান্তরালে নয় লম্বভাবে যদি একটা তল কল্পনা করি, এরকম একটা তল কল্পনা করলাম, এরকম একটা তল, এই তলটা একদম লম্বভাবে, হ্যাঁ একটা লম্বভাবে একটা তল কল্পনা করলাম যেখানে খুশি। এই তলটা গোলীয় দর্পণকে যেই বৃত্তচাপে ছেদ করছে, এরকম করে কাটার ফলে দেখো, এরকম করে লম্বভাবে একটা তল কল্পনা করার ফলে এই গোলীয় দর্পণে একটা বৃত্তচাপ সৃষ্টি হয়ে গেল। মানে এই তলটা গোলীয় দর্পণকে একটা বৃত্তচাপে ছেদ করছে। এই বৃত্তচাপকে বলা হয় প্রধান ছেদ। মানে এই বৃত্তচাপকে যদি শুধু পাশে আঁকতে চাই, আমি কি বলবো, এই বৃত্তচাপটা আমাদের এরকম হয়ে যাচ্ছে কিছুটা, এইটুকুটা, মানে এইদিকে বাড়তি ছিল, এগুলো আমরা নিচ্ছি না। তাহলে যে অংশটুকু আমরা নিলাম, একটা বৃত্তচাপ পেয়ে যাচ্ছি, এটাকে আমরা কি বলছি, প্রধান ছেদ। এটাকে নাম দেওয়া হয় এম, এটা আমাদের পি ছিল, এটা আমাদের M1 বা M ড্যাশ, যা খুশি নাম দিতে পারো। তাহলে আমরা কি বলবো, গোলীয় দর্পণের প্রধান ছেদ কাকে বলে, প্রধান ছেদ মানে প্রধান একটা টুকরো, প্রধান একটা টুকরো। আমরা কি বলবো, কোন গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি একটা তল কল্পনা করি, সেই তলটা গোলীয় দর্পণকে যেই বৃত্তচাপে ছেদ করে, ওই বৃত্তচাপটাকে বলা হয় প্রধান ছেদ। মানে গোলীয় দর্পণের প্রধান টুকরো, এটাকে কি বলছি, গোলীয় দর্পণের প্রধান ছেদ। চলো এই শব্দগুলো আমাদের চলে আসলো। এবার এখানে যা যা আমি বলে দিচ্ছি সবকিছু এখানে লেখা রয়েছে। চলো এবার চলে আসো, কি বলছে, গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ আর কৌণিক উন্মেষ কাকে বলে। আমি গোলীয় দর্পণে একটা প্রধান ছেদ আঁকলাম, এটা প্রধান ছেদ। এই প্রধান ছেদের এটা আমাদের মেরু হয়ে গেল। এটা কোন দর্পণ, তুমি বলে দাদা অবতল দর্পণ, পাশে দুটোরই দেওয়া আছে, দিলে হলো। এটা ধরো বক্রতা কেন্দ্র সি, তাহলে বক্রতা কেন্দ্র আর মেরু দিয়ে একটা সরলরেখা টানবো, এটা হয়ে গেল আমার প্রধান অক্ষ। এই গোলীয় দর্পণের দুটো প্রান্ত বিন্দু দেখতে পাচ্ছ, এটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু। হ্যাঁ প্রধান ছেদকে কি নাম দেবো, দিলে হলো, এই দিকটা এম, এটা তো পি দেওয়া আছে, এটাকে M1ও দিতে পারো, M ড্যাশও দিতে পারো, আমি M ড্যাশ দিলাম। আমরা বলবো এই গোলীয় দর্পণের প্রধান ছেদ হলো MP M1, মানে প্রধান একটা টুকরো, দর্পণের একটা টুকরো MP M1। এই গোলীয় দর্পণের MP M1 এই যে প্রধান ছেদ আছে, প্রধান ছেদের দুটো প্রান্ত বিন্দু কি, M আর M ড্যাশ, এগুলো প্রান্ত বিন্দু। এই প্রান্ত বিন্দু দুটোকে আমি যদি একটা সরল রেখা দ্বারা যুক্ত করি, একটা যদি সরল রেখা দ্বারা যুক্ত করি, তাহলে সেই সরল রেখাটাকে বলা হবে যে রৈখিক উন্মেষ। আমি কি বলবো, যে গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ কাকে বলে, আমরা বলবো কোন গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটিকে একটা সরল রেখা দ্বারা যদি যুক্ত করা হয়, সেই সরল রেখার দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, প্রধান ছেদ। সরি, সেই দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, রৈখিক উন্মেষ। যে রেখা বরাবর কত রোধ রয়েছে, কেমন, এটা আমাদের রৈখিক উন্মেষ। যদি বলে কৌণিক উন্মেষ কাকে বলে, কৌণিক উন্মেষ, ধরো আমি আমার এখানে পাশে আরেকটা দর্পণ লিখে নিই, কৌণিক উন্মেষটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটা আমার একটা দর্পণের প্রধান ছেদ M ড্যাশ, এটা আমাদের মেরু পি, এটা আমাদের বক্রতা কেন্দ্র ধরো সি। এবার শোনো, গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু দুটি বক্রতা কেন্দ্রে একটা কোণ তৈরি করবে। দেখো এই প্রান্ত বিন্দু থেকে বক্রতা কেন্দ্রে একটা লাইন টানো,
এই প্রান্ত বিন্দু থেকে বক্রতা কেন্দ্রে একটা লাইন টানো, দুটো প্রান্ত বিন্দু বক্রতা কেন্দ্রে একটা কোণ তৈরি করছে, এই কোণটাকে বলা হয়, এই কোণটাকে কি বলা হয়? কৌণিক উন্মেষ। এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ, এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষ আর লিখছি না, চলো এখানে লেখাই রয়েছে, এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ, থিটা দিয়ে লিখে দিলাম, এটাকে বলা হচ্ছে আমাদের কৌণিক উন্মেষ। আচ্ছা, তাহলে যদি বলে গোলীয় দর্পণ রৈখিক উন্মেষ আর কৌণিক উন্মেষ কাকে বলে? আমরা বলবো কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটিকে যদি একটা সরলরেখা দ্বারা যুক্ত করা হয়, ওই সরলরেখার দৈর্ঘ্যকে বলা হয় রৈখিক উন্মেষ। কৌণিক উন্মেষ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের প্রান্ত বিন্দু দুটিকে যদি প্রান্ত বিন্দু দুটি বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, প্রান্ত বিন্দু দুটি বক্রতা কেন্দ্রে যে কোণ তৈরি করে, সেই কোণটাকে বলা হয় কৌণিক উন্মেষ। এখানে একটা শব্দ আসে যে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ কাকে বলে? সংজ্ঞা লেখা রয়েছে। এখানে একটা প্রশ্ন আসে যে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ কাকে বলে? আমরা বলবো এই যে কোনো একটা গোলীয় দর্পণে এই যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণ যদি 10 ডিগ্রির কম হয়, এই কোণটা যদি 10 ডিগ্রিরও কম হয়, মানে দর্পণটা যদি অনেক ছোট হয়ে যায়, এটা যত বড় হবে দর্পণটা তত বড় হবে। এই কোণটা আপাতত 90 ডিগ্রি দেখা যাচ্ছে, এই কোণটা কমতে কমতে যদি 10 ডিগ্রিও কম হয়ে যায়, তাহলে দর্পণটা কুট্টি হয়ে যাবে, ছোট্ট একটা দর্পণ হয়ে যাবে, তাই না? তখন ওই দর্পণটাকে আমরা কি বলবো? ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ মানে কি? বক্রতা ব্যাসার্ধের তুলনায় ওর সাইজটা অনেক ছোট। আমরা কি বলবো? কোনো গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ যদি 10 ডিগ্রির থেকে কম হয়ে যায়, সেই দর্পণটাকে আমরা কি বলা হয়? ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ। ক্ষুদ্র উন্মেষ মানে কোনটা খুবই ক্ষুদ্র। কত ক্ষুদ্র? 10 ডিগ্রির থেকে কম। এখানে লেখা আছে দেখো, কৌণিক উন্মেষের মান 10 ডিগ্রি থেকে কম হলে দর্পণকে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ বলা হয়। সব সংজ্ঞা লেখা রয়েছে। চলো, আলোর প্রতিফলনের সূত্র কাকে বলে? আচ্ছা শোনো, এটা ধরো একটা আয়না, এটা ধরো আমার একটা আয়না। দাদা তুমি সমতল দর্পণ কেন আঁকলে? হবে না, তুমি গোলীয় দর্পণ আঁকো। এঁকে দিলাম, দুটো দিয়েই বোঝাই। শোনার চেষ্টা করো, হ্যাঁ শোনার চেষ্টা করো। এটা একটা সমতল দর্পণ। হ্যাঁ, এই সমতল দর্পণের উপরে ধরো একটা আলোক রশ্মি এসে পড়লো। যেই আলোক রশ্মিটা কোনো একটা দর্পণের উপর এসে পড়বে বা কোনো একটা তলের উপরে পড়বে, সেই আলোক রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। যেই বিন্দুতে পড়ে সেটাকে বলা হয় আপতন বিন্দু। হ্যাঁ, যেই তলের ওপরে পড়ছে সেই তলটাকে বলা হয় প্রতিফলক তল। তলটাকে কি বলা হচ্ছে? প্রতিফলক তল। হ্যাঁ, তাহলে আপতিত রশ্মি প্রতিফলক তলের ওপর কোনো একটা বিন্দুতে আপতিত হলো, আপতনের পরে কি হয়? আলোক রশ্মি প্রতিফলিত হয়ে চলে যাবে, আলোক রশ্মি প্রতিফলিত হয়ে যাবে। কোন দিকে প্রতিফলিত হবে? এর একটা নিয়ম আছে, শোনো, এর একটা নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যেই বিন্দুতে আলোক রশ্মি আপতিত হলো, হ্যাঁ, সেই বিন্দুতে তোমাকে একটা লম্ব টানতে হবে, এরকম করে লম্ব টানতে হবে। লম্ব মানে কি? লম্ব মানে আমরা সবাই জানি যে এটাও 90 ডিগ্রি হতে হবে, এটাকেও আমাদের 90 ডিগ্রি হতে হবে, একদম লম্ব ভাবে থাকবে প্রতিফলক তল। হ্যাঁ, প্রতিফলক তলের ওপরে আপতন বিন্দুতে আমরা যদি একটা লম্ব কল্পনা করি, সেই লম্বটাকে বলা হয় অভিলম্ব। এটাকে আমি নাম কি দিলাম? অভিলম্ব। হ্যাঁ, আচ্ছা এবার শোনো, আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করছে। এই আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে একটা কোণ উৎপন্ন করছে, এটাকে বলা হয় আপতন কোণ। যত কোণে আপতিত হলো তত কোণেই প্রতিফলিত হয়ে যায়। মানে আলোক রশ্মি একটা এসে পড়লো আমাদের কাছে, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবার এই আলোক রশ্মিটা ফেরত যাবে, কোন দিক দিয়ে যাবে? আলোক রশ্মি এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে যাবে না, এদিক দিয়ে যাবে। নিয়ম আছে, অভিলম্বের সঙ্গে যত কোণ করে সে আপতিত হয়েছে, এই কোণ এর মান ধরো তুমি দেখতে পেলে 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি করে যদি আপতিত হয়, উল্টো দিকেও একটা 45 ডিগ্রি কোণ তোমাকে আঁকতে হবে। তার মানে যত কোণ করে সে আপতিত হয়েছে তত কোণ করে সে প্রতিফলিত হয়ে চলে যাবে। তাহলে এটা আমাদের প্রতিফলন কোণ হয়ে গেল। এত কোণ করে সে প্রতিফলিত হয়ে চলে যাবে, মানে আলোক রশ্মিটা এদিক দিয়ে চলে যাবে। ঠিক, যে আলোক রশ্মিটা আপতিত হয় তাকে বলা হয় আপতিত রশ্মি, যে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে চলে যায় তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। আর এই মাঝখানের এটাকে কি বলা হচ্ছে? অভিলম্ব। তাহলে আলোর প্রতিফলনের যে ঘটনা আমি দেখালাম, এর একটা সূত্র আছে, দুটো সূত্র আছে। বলবে আলোর প্রতিফলনের সূত্র কি হয়ে গেল? বলবে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো। আমরা কি বলবো? আমরা বলবো প্রথম সূত্র শোনো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এরা দুজন, এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপরে অঙ্কিত অভিলম্ব এরা তিনজন একই সমতলে থাকে। যেমন এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরা তিনজনই আমার বোর্ডের তলের ওপরে আছে, তো এরা সবসময় একই সমতলেই থাকবে। এরকম হবে না যে আপতিত রশ্মি এরকম আসলো আর প্রতিফলিত রশ্মি এই দিক দিয়ে হাওয়া দিয়ে চলে গেল, না, এরকম বাঁকা ভাবে যাবে না। এরা তিনজন সবসময় একই সমতলেই থাকবে। কেমন? এরা দুজন মিলে যে তল তৈরি করবে, সেই তল বরাবরই প্রতিফলিত রশ্মিটা যাবে, সেই তল বরাবরই আমাদের প্রতিফলিত রশ্মি যাবে। আপতন কোণকে আই দিয়ে লেখা হয়, প্রতিফলন কোণকে আর দিয়ে লেখা হয়। তাহলে প্রথম সূত্র কি বলছে? প্রথম সূত্র বলছে
আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, একই সমতলে আছে। 2 নম্বর সূত্র, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়, মানে আপতন কোণ আই সমান সমান প্রতিফলন কোণ, মানে যদি এই কোণটার মান 45 ডিগ্রি হয় এটাও 45 ডিগ্রি হবে, এর মান যদি 10 ডিগ্রি হয় এটাও 10 ডিগ্রি। তার মানে আলোক রশ্মি যদি, দেখার চেষ্টা করো, তার মানে আলোক রশ্মি যদি, এটা অভিলম্ব, হ্যাঁ, আলোক রশ্মি যদি খুব কম কোণ করে আপতিত হয়, যদি খুব কম কোণ করে আপতিত হয়, হ্যাঁ, তাহলে কম কোণ করে সে প্রতিফলিত হবে, কম কোণ করে প্রতিফলিত হবে। এই কোণটার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আলোক রশ্মি যদি 0 ডিগ্রি করে, যদি 0 ডিগ্রি করে আপতিত হয়, তাহলে প্রতিফলনও 0 ডিগ্রি হবে। কেমন, দেখার চেষ্টা করো, যে বেশি কোণ করে পড়লো, বেশি কোণ করে চলে গেল। এবার তারপরে দেখো, কম কোণ করে পড়লো, কম কোণ করে চলে গেল, মানে এই কোণটা যত কমছে এই কোণ তত কমবে। এই কোণটা যদি 0 ডিগ্রি হয় এটাও 0 ডিগ্রি হয়ে যাবে। তার মানে আলোক রশ্মি যদি 0 ডিগ্রি কোণে, মানে অভিলম্ব বরাবরই যদি পড়ে, তাহলে অভিলম্ব বরাবরই সে ফেরত চলে যাবে, মানে যেইভাবে আসবে ওইভাবে চলে যাবে। দেখার চেষ্টা করো, এইদিকের কোণ যদি কমে এদিকের কোণও কমবে, এইদিকের কোণ 0 ডিগ্রি হলে এটাও 0 ডিগ্রি, তার মানে একই লাইন বরাবর যাওয়া আসা করবে, মানে একই লাইন বরাবর পড়বে, একই লাইন বরাবর ফেরত চলে যাবে। এই জন্য বলা হয় আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে তাহলে আপতিত হয়ে প্রতিফলনের পর ওই পথেই ফেরত চলে যায়, ওই পথেই ফেরত চলে যায়। দাদা এটা সমতল দর্পণে আঁকলে, গলীয় দর্পণে কি করে আঁকবো দেখার চেষ্টা করো, খুবই সোজা। এটা আমাদের মেরু পিঠ, অনেকে এটা শেখে না, এটা শেখে শুধু, এটাও শিখতে হবে কারণ মাধ্যমিকে প্রশ্ন এসেছে এটা থেকে অলরেডি। দেখার চেষ্টা করো, ধরো একটা আলোক রশ্মি এরকম করে পড়লো, একটা আলোক রশ্মি পড়লো, এবার প্রতিফলিত আলোক রশ্মি কোন দিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে, ধরো ধরো অনেকে মুখস্থ রেখেছো যে সমান্তরাল আসলে ফোকাস দিয়ে যায়, তুমি এখানে দেখার চেষ্টা করো, এরকম করে একটা আলোক রশ্মি এসে পড়লো। এবার আলোক রশ্মি কোন দিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, কোন দিকে যাবে, কি করে যাবে, নিয়ম আছে কি, যেখানে আপতিত হলো সেখানে একটা লম্ব টানতে হবে। তাহলে এই যে গলীয় দর্পণের তল আছে, এই তলের উপরে তোমাকে একটা লম্ব টানতে হবে। তলের উপরে লম্ব কি করে টানবে, কি করে টানবে, শোনো, আমরা জানি, বা যারা জানো না তারা শোনো, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র থেকে তুমি যদি পরিধির উপর লাইন টানো সেটা সবসময় লম্ব হয়। এটা বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর যেখানে তুমি লাইন টানো প্রত্যেকটা লাইন 90 ডিগ্রি হয়, এই কোণটার মান 90 ডিগ্রি হয়, হ্যাঁ। তার মানে এটাও তো একটা বৃত্তেরই অংশ, গোলকের অংশ। তাহলে এই দর্পণের ওপর এই বিন্দুতে যদি লম্ব টানতে হয়, যেখানে আলোক রশ্মি আপতিত হচ্ছে সেখানে লম্ব টানছো, সেখানে যদি লম্ব টানতে হয় আমাকে কি করতে হবে, এই যে বৃত্ত যে আছে সেই বৃত্তের কেন্দ্র থেকে ওখানে লাইন টানতে হবে। মানে আমরা কি করব, বক্রতা কেন্দ্র থেকে ওই বিন্দুতে একটা লাইন টেনে দেব, এই লাইনটাই কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে অভিলম্ব, এটা এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করবে, হ্যাঁ। তাহলে আমরা কি করব, ভালো করে শোনো, তাহলে একটা জিজ্ঞেস করবে যে কোনো একটা গলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ধরো 20 সেন্টিমিটার, এই ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ, এটাকে বক্রতা ব্যাসার্ধ বলা হয়, এটা ধরো 20 সেন্টিমিটার বলা আছে। আর বললো একটা আলোক রশ্মি দর্পণের উপরে পড়লো, তাহলে ওই বিন্দুতে, হ্যাঁ, অভিলম্ব থেকে, ওই বিন্দু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব কত হবে। তুমি বলবে যেই বিন্দুতে আলোক রশ্মি এসে পড়লো সেখান থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, মানে এই দূরত্বটা বের করতে বলেছে, হ্যাঁ। এবার এটা কি বক্রতা ব্যাসার্ধ তো সবসময় হচ্ছে, তাই না, এটা বক্রতা ব্যাসার্ধ হচ্ছে, তাহলে বক্রতা ব্যাসার্ধ ধরবে 20 সেন্টিমিটার, তুমি আগে থেকে জানো। এনিওয়ে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে এই বিন্দুতে অভিলম্ব আঁকতে চাইলে বক্রতা কেন্দ্র থেকে যেখানে লাইন টেনে দেবো এটা আমাদের অভিলম্ব হয়ে যাবে, হ্যাঁ। অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে আপতন কোণ আই দিয়ে লেখা হয়, হ্যাঁ দাদা আই দিয়ে লেখা হয়। এবার এখানে চলে আসো, আপতন কোণ আই, তাহলে সমান প্রতিফলন কোণ করে দাও এদিকে আর, যতখানি আপতন কোণ আছে ততখানি প্রতিফলন কোণ উল্টো দিকে এঁকে দাও, তাহলে ওই কোণ করে প্রতিফলিত রশ্মি চলে যাবে, তার মানে প্রতিফলিত রশ্মি এইদিকে চলে যাবে, এভাবে আমরা আঁকবো। তাহলে আমরা কি বলবো, প্রতিফলনের সূত্র, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের ওপরে অঙ্কিত অভিলম্ব, এরা তিনজন একই সমতলে থাকে, প্রথম সূত্র। 2 নম্বর সূত্র, আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পরের সমান হয়, প্রতিফলনের সূত্র আমাদের ডান। প্রতিফলনের এই দুটো সূত্র লেখা রয়েছে, দেখে নেবেন নিজে থেকে। চলে আসো, মাধ্যমিকের প্রশ্ন অলরেডি আমি ক্লাসে করিয়েছি। আচ্ছা তোমাদের একটা কিন্তু ভিডিও দিয়েছি, আলো অধ্যায় থেকে 45টার মতো অঙ্ক করিয়েছি, সেই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কগুলো ঢুকে আছে, দেখে নেবে ভালো করে, কেমন 2023 সালে এটা এসেছিল, তোমরা পারবে, সেখানে শেখানো হয়েছে। তো আলো অধ্যায়ে যে অঙ্কের ক্লাস দেওয়া হয়েছে সেটা অবশ্যই করে নেবে। এখানে চলে আসো, গলীয় দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে কিভাবে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব অঙ্কন করা হয় এটা আমি বলে দিয়েছি। যে ধরো একটা গলীয় দর্পণ আছে, এই গলীয় দর্পণের উপর একটা আলোক রশ্মি এসে পড়লো, এই গলীয় দর্পণের উপর একটা আলোক রশ্মি এসে ধরো পড়লো, একটা আলোক রশ্মি এসে পড়লো, এরকম একটা আলোক রশ্মি এসে পড়লো র্যান্ডামলি, ধরো এরকম একটা আলোক রশ্মি এসে পড়লো, এদিক থেকে একটা বাঁকা ভাবে এইভাবে পড়লো, হ্যাঁ। তাহলে এই গলীয় দর্পণের ক্ষেত্রে তুমি প্রতিফলিত রশ্মি অভিলম্ব কি করে অঙ্কন করবে, আমরা বলবো আপতিত রশ্মি যেই বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দু আর বক্রতা কেন্দ্রকে একটা সরল রেখা দ্বারা যুক্ত করব।
বক্রতা কেন্দ্র থেকে যে লাইনটা আমরা টানলাম আপতন বিন্দুতে, এটাই হয়ে যাচ্ছে ওই বিন্দুর অভিলম্ব, এটাই হয়ে যায় কি অভিলম্ব, এটাই হয়ে যায় অভিলম্ব। হ্যাঁ, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকে আপতন কোণ বলা হয়। আপাতন কোণের সমান কোণ করে উল্টো দিকে আমরা প্রতিফলন কোণ আঁকবো, আর ওই প্রতিফলন কোণ করে আমরা প্রতিফলিত রশ্মিটাকে এঁকে দিতে পারবো। এইভাবে ছবি আঁকা হয়, এইভাবে ছবি আঁকা হয়, প্রতিফলিত রশ্মি চলে যাবে। তাহলে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি আমরা পেয়ে গেলাম। একটু বেশি এঁকে দিয়েছি, ওটা মাই মিস্টেক একটু। চলো, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এইভাবে আঁকা হয়, লেখা রয়েছে যেটা আমি বলেছি। চলে আসো, এবার কিছু শব্দ রয়েছে, মুখ্য ফোকাস, ফোকাস দৈর্ঘ্য, ফোকাস তল, গৌণ ফোকাস, এগুলো কাকে বলে এগুলো আমরা একটু জানবো। কেমন, একটু দেখে নি টাইম কতক্ষণ হলো। কোনো ব্যাপার না, একটু আমাদের আধা ঘন্টা হয়েছে, আমরা একটু বেশি টাইম নিয়ে ফেলেছি, এবার একটু তাড়াতাড়ি আগাই। কেমন? হ্যাঁ, কি বলছে, গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে বোঝার চেষ্টা করো। এটা একটা অবতল দর্পণ, আমরা দেখতে পাচ্ছি এখানে আঁকা আছে। হ্যাঁ, দেখা যায় এটা হচ্ছে প্রধান অক্ষ। অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যদি একটা আলোক রশ্মি যায়, তাহলে দেখা যায় ওই আলোক রশ্মিটা এরকম করে বেঁকে গিয়ে একটা বিন্দু দিয়ে চলে যায়, একটা বিন্দু দিয়ে চলে যায়। নিচ থেকে আর একটা সমান্তরাল আলোক রশ্মি গিয়েছে, সেটা প্রতিফলনের পর ওই একই বিন্দুতেই চলে যাচ্ছে, ওই একই বিন্দুতেই সবগুলো চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখা যায় প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যদি যায়, তাহলে আপতনের পর প্রতিফলনের পর, আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। ভালো করে শোনো, আমার কাছে ধরো এরকম একটা দর্পণ রয়েছে। হ্যাঁ, এটা কি দর্পণ? অবতল দর্পণ। অবতল দর্পণ, আমরা এটা প্রধান অক্ষ টেনে দিলাম। হ্যাঁ, দেখা যায় এটা ধরো বক্রতা কেন্দ্র সি, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, এটা একটা সমান্তরাল আলোক রশ্মি, এটা একটা সমান্তরাল আলোক রশ্মি। কতগুলো আছে? অনেকগুলো আছে। এরকম একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি, ধরো আর একটা নিয়ে নিলাম, আরো একটা নিয়ে নিলাম। হ্যাঁ, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি যদি, এরা সবাই সমান্তরাল, এরা প্রধান অক্ষের সঙ্গে যদি সমান্তরালে গিয়ে দর্পণের উপর আপতিত হয়, তাহলে দেখা যায় এরা সবাই দর্পণের উপর, এরা সবাই দেখা যায় দর্পণের উপর একটা বিন্দুতে মিলিত হয়। এরা সবাই দর্পণের উপর একটা বিন্দুতে মিলিত হয়, এরা সবাই দর্পণের উপর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। হ্যাঁ, এই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস, এটাকে এফ দিয়ে লেখা হয়। আমরা কি বলবো? একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গিয়ে আপতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর তারা একটা বিন্দুতে মিলিত হয়, এই বিন্দুটাকে বলা হয় এই দর্পণের মুখ্য ফোকাস। এবার অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর একটা দর্পণের ওপর একটা বিন্দুতে মিলিত হয়, এটা অবতল দর্পণে হয়, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে আলাদা হয়ে যায়। এটা ধরো আমার কাছে উত্তল দর্পণ রয়েছে, উত্তল দর্পণ রয়েছে, উত্তল, আচ্ছা আমি এটা এঁকে দিই, এটা আমাদের প্রধান অক্ষ রয়েছে, এটা ধরো আমাদের বক্রতা কেন্দ্র সি রয়েছে। এবার দেখার চেষ্টা করো উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, সমান্তরাল আলোক রশ্মি গেল, এটা একটা সমান্তরাল আলোক, এটা একটা আলোক রশ্মি, এটা একটা আলোক রশ্মি, এরা পরস্পর সমান্তরাল। আরো একটা আলোক রশ্মি টেনে দিই, যতগুলো খুশি আমি টেনে দিই, দুটো আঁকলেই যথেষ্ট। এগুলো সমান্তরাল আলোক রশ্মি, আর এরা সবাই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে গেল, প্রধান অক্ষের সমান্তরালের সঙ্গে সমান্তরালে গেল। প্রতিফলনের পর কি হয়, এরা কি প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হতে পারবে? দর্পণের ভেতরে তো ঢুকতে পারবে না, না। তো এই ক্ষেত্রে দেখা যায় কিরকম ছবি হয়, যদি তুমি ছবি আঁকতে চাও, কেবলই ছবি আঁকার নিয়ম শেখালাম, যে কি, যেখানে আপতিত হলো ওই জায়গাটার সঙ্গে বক্রতা কেন্দ্র দিয়ে একটা লাইন টেনে দাও, তাহলে এটা ওই বিন্দুতে অভিলম্ব হয়ে গেল। অভিলম্বের সঙ্গে এই কোণ যেটা করে সেটা আপতন কোণ, তাহলে উল্টো দিকে যে প্রতিফলন কোণ করবে সেই প্রতিফলন কোণ হয়ে আলোক রশ্মিটা প্রতিফলিত হয়ে চলে যাবে। এগুলো জিনিস কেউ দেখায় না, কিন্তু দেখার চেষ্টা করো। তাহলে আলোক রশ্মি যদি সোজা যায় উত্তল দর্পণের উপর পড়ে, আলোক রশ্মি সোজা গিয়ে যদি উত্তল দর্পণের উপর পড়ে, তাহলে সে এরকম হয়ে চলে যাচ্ছে। একইভাবে এই আলোক রশ্মিটাকে দেখা যাবে সে এইরকম হয়ে চলে যাচ্ছে, এরকম হয়ে চলে যাচ্ছে। নিচের এই আলোক রশ্মিটাকেও দেখা যাবে এরকম হয়ে চলে যাচ্ছে। মানে তারা সবাই পরস্পর থেকে দূরে সরে চলে যাবে, পরস্পর থেকে তারা সবাই দূরে সরে চলে যাবে, দূরে সরে চলে যাবে। সমান্তরাল আলোক রশ্মি গিয়ে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে এরা কোথাও মিলিত হচ্ছে না। কিন্তু এদেরকে যদি পেছন দিকে বাড়ানো হয়, এদেরকে যদি পেছন দিকে বাড়ানো হয়, তাহলে মনে হয় হয়তো এরা সবাই একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অপসৃত হচ্ছে মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি বলবো, যে সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণ দ্বারা প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যেই বিন্দু থেকে তারা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, যেই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় এই দর্পণের মুখ্য ফোকাস বিন্দু। তাহলে অবতল দর্পণে সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর একটা বিন্দুতে মিলিত হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, ওই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। এই ছবিটাকে দেখো আঁকা রয়েছে, সমান্তরাল আলোক রশ্মি গিয়ে ফোকাসে মিলিত হলো, সমান্তরাল আলোক রশ্মি গিয়ে ফোকাসে মিলিত হলো। হ্যাঁ,
এই ছবিটা আঁকার জন্য আমরা এখানে লাইন টেনেছি ডট ডট, যেটা আমাদের আপতন কোণ, এটা আমাদের প্রতিফলন কোণ, আর এরকম করে আঁকতে হয় জানো। হ্যাঁ, একইভাবে উত্তল দর্পণের ক্ষেত্রে সমান্তরাল গেল, এইভাবে চলে গেল আলোক রশ্মি, সমান্তরালে গেল, এইভাবে চলে গেল। এই আলোক রশ্মি দুটো কোথাও মিলিত হবে না, কিন্তু এদেরকে যদি পেছন দিকে ডট ডট করে বাড়ানো হয় তাহলে এরা মনে হবে, এই দিক দিয়ে যদি তুমি তাকাও, 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 তাহলে তোমার মনে হবে যে আলোক রশ্মি দুটো হয়তো পেছনে কোনো একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে আসছে, ওই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। তাহলে যদি বলে লেন্স দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে, আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আপতিত হলো প্রতিফলনের পর অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয়, এবং উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু থেকে তারা অপসৃত হচ্ছে বা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে বলে মনে হয়। দর্পণের প্রধান অক্ষের ওপর অবস্থিত ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে মুখ্য ফোকাস। এবার শোনো, মুখ্য ফোকাস থেকে দর্পণের মেরুর দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য, এটাকেও এফ দিয়ে লেখা হয়। বলবে ফোকাস দূরত্ব কাকে বলে, আমরা বলবো দর্পণের মুখ্য ফোকাস আর মেরুর মধ্যবর্তী দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে বা ফোকাস দূরত্ব বলে। দর্পণের মুখ্য ফোকাস আর মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য, এটাকেও ছোট হাতের এফ দিয়ে লেখা হয়, এখানে একটা সম্পর্ক রয়েছে, যা যা বলেছি লিখে দেওয়া রয়েছে এখানে। শোনো, একটা সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক, সম্পর্কটা লিখে দেয়নি এখানে, না লিখে দেওয়া রয়েছে। হ্যাঁ, যে এটা আমার দর্পণ রয়েছে একটা, এটা একটা দর্পণ, এই দর্পণের এটা ধরো বক্রতা কেন্দ্র, হ্যাঁ এটা বক্রতা কেন্দ্র। তাহলে মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব, সেই দূরত্বটাকে কি বলা হয়, বক্রতা ব্যাসার্ধ আর দিয়ে রাখা হয়। এটা ফোকাস বিন্দু এফ। মেরু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্ব সেটাকে ছোট হাতের এফ দিয়ে লেখা হচ্ছে, এটাকে ক্যাপিটাল এফ দিয়ে অনেক সময় লেখা হয়। ফোকাস বিন্দুকে, ফোকাস দূরত্বকে ছোট হাতের এফ দিয়ে লেখা হয়, ঠিক। তাহলে শোনো, বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ বলে, ফোকাস বিন্দু থেকে মেরুর দূরত্বকে ফোকাস দৈর্ঘ্য বলে। দেখা যায় এই ফোকাস দৈর্ঘ্যটাকে যদি ডবল করে দেওয়া যায় তাহলে বক্রতা ব্যাসার্ধ পাওয়া যায়। মানে কি, তুমি একটা ফোকাস দৈর্ঘ্য আর দুটো ফোকাস দৈর্ঘ্য যদি নিয়ে নাও তাহলে তুমি বক্রতা ব্যাসার্ধ পেয়ে যাবে। মানে আর সমান সমান কি হয়, দুটো এফ, আর সমান সমান 2f লেখা হয়। যে বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের ডবল, মানে ফোকাস বিন্দুটা বক্রতা ব্যাসার্ধের মাঝখানে আছে, একদম মাঝখানে, তাহলে ফোকাস দৈর্ঘ্যটা কি হয়েছে, দুদিকে সমান। হ্যাঁ, তাহলে দুটো ফোকাস দৈর্ঘ্য মিলে বক্রতা ব্যাসার্ধ তৈরি হচ্ছে। তাহলে বক্রতা ব্যাসার্ধের মধ্যবিন্দুতে ফোকাস বিন্দু থাকে। ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়, কেমন, ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয়ে যায়, দুইটাকে ভাগ করলে তুমি জেনে যাবে যে অর্ধেক হয়ে যায়, ঠিক। এই জিনিসগুলো আমরা জানলাম। আচ্ছা, এবার কিছু শব্দ এসেছে। ফোকাস তল কাকে বলে, ফোকাস তল কাকে বলে সেটা জেনে দেখার চেষ্টা করো। এটা একটা দর্পণ আছে, এখানে আমরা এই ছবিতে দেখি, এটা একটা দর্পণ, এই দর্পণে এটা ফোকাস বিন্দু। হ্যাঁ, কোন দর্পণের ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যদি আমরা একটা তল কল্পনা করি, এরকম একটা তল কল্পনা করি, এখানে সাইড থেকে দেখিয়েছে তাই এই তলটা এরকম, দর্পণের এটা আমাদের প্রধান অক্ষ। হ্যাঁ, কোন দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যদি আমরা একটা তল কল্পনা করি, সেই তলটাকে আমরা কি বলবো, ফোকাস তল, সেই তলটাকে বলবো ফোকাস তল। একটু দেখানোর চেষ্টা করি, এটা একটা তল আছে, এটা আমার অবতল দর্পণ আছে, এই অবতল দর্পণের বক্রতা, এই অবতল দর্পণের প্রধান অক্ষ মাঝখান দিয়ে চলে আসছে। হ্যাঁ, এই মাঝখানে যে প্রধান অক্ষ চলে আসছে, কল্পনা করো ওই প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আমি একটা তল কল্পনা করলাম, প্রধান অক্ষ এইভাবে আসছে মাঝখান দিয়ে, তার সঙ্গে লম্বভাবে আমি একটা তল কল্পনা করলাম। এবার এই তলটা যেখানে খুশি কল্পনা করলে হবে না, এই তলটাকে এই দর্পণের যে মুখ্য ফোকাস আছে সেই মুখ্য ফোকাস দিয়ে কল্পনা করতে হবে। ধরো এই দর্পণের মুখ্য ফোকাস এই জায়গাতে, তাহলে এই জায়গাতে আমি একটা তল কল্পনা করব, এই তলটাকে বলা হয় ফোকাস তল। তাহলে আমরা কি বলবো, কোন দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে যে তল কল্পনা করা হয় সেই তলটাকে কি বলা হচ্ছে, ফোকাস তল। দাদা এই ফোকাস তলের বৈশিষ্ট্য কি, এই ফোকাস তল থেকে একটা এমসিকিউ মাধ্যমিকে আসতে পারে, কি রকম বৈশিষ্ট্য ফোকাস তলের, শোনো। আলোক রশ্মি যদি দেখার চেষ্টা করো, কলম কই গেল, কলম বারবার হারিয়ে ফেলছি। এটা একটা দর্পণ। হ্যাঁ, এই দর্পণের প্রধান অক্ষ এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র সি, এটা ফোকাস দৈর্ঘ্য, এটা ফোকাস মুখ্য ফোকাস আমাদের এফ। আচ্ছা শোনো, যদি আলোক রশ্মি সমান্তরাল হয়, হ্যাঁ দাদা এই দুটো সমান্তরাল আলোক রশ্মি, সমান্তরাল আলোক যদি প্রধান অক্ষের সমান্তরাল হয়, দেখো এই দুজন প্রধান অক্ষটার সাথে সমান্তরালে আছে, তাহলে তারা ফোকাস বিন্দুতে মিলিত হবে। হ্যাঁ, কিন্তু সমান্তরাল আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরাল না হয়, দাদা মানেই তো বুঝলাম না, এটার মানে কি দেখার চেষ্টা করো। এটা তোমার অবতল দর্পণ আছে, এটা তোমার হচ্ছে মেরু পি আছে, এটা বক্রতা কেন্দ্র সি আছে, এটা তোমার এফ আছে। হ্যাঁ শোনো,
সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ছিল। আমি যদি বলি এরা কি সমান্তরাল আলোক রশ্মি, দেখার চেষ্টা করো তো। আমি যদি বলি তোমাকে এরা কি সমান্তরাল আলোক রশ্মি, এরা দুজন কি সমান্তরাল আলোক রশ্মি, আমি যদি বলি এরা দুজন কি সমান্তরাল আলোক রশ্মি, তুমি বলে হ্যাঁ দাদা এরা সমান্তরাল আলোক রশ্মি, বা আমি এইভাবে দেখানোর চেষ্টা করি, এইভাবে দেখানোর চেষ্টা করি, এইভাবে দেখো সমান্তরাল আলোক রশ্মি, হ্যাঁ সমান্তরাল আলোক রশ্মি, হ্যাঁ। তাহলে এরাও সমান্তরাল আলোক রশ্মি, এরাও সমান্তরাল আলোক রশ্মি। এই সমান্তরাল আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল ছিল, এই সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল নেই। তাহলে যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে না আসে, একটু যদি বাঁকাভাবে আসে, আনত-ভাবে আসে, তাহলে তারা কিন্তু ফোকাস বিন্দুতে মিলিত হয় না। তারা কোথায় মিলিত হয়? তারা তারা এখানে যদি একটা ফোকাস তল কল্পনা করি, এখানে তুমি একটা তল কল্পনা করো, মাঝখান দিয়ে ফোকাস বিন্দুর মধ্যে একটা তল কল্পনা করো, তাহলে ওই আলোক রশ্মিগুলো ফোকাস তলের ওপর মিলিত হয়, ওই আলোক রশ্মিগুলো ফোকাস তলের ওপর মিলিত হয়। এই আলোক রশ্মিগুলো কোথায় মিলিত হবে? ফোকাস বিন্দুতে না, এই আলোক রশ্মিগুলো ফোকাস বিন্দুতে নয়, ফোকাস তলের ওপরে কোন একটা বিন্দুতে মিলিত হবে। ধরো এইখানে মিলিত হচ্ছে, আমি জানি না কোথায় মিলিত হবে, এইখানে হিসেব করে দেখলে পাওয়া যাবে, ঠিক? হ্যাঁ। তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে তাহলে ফোকাস বিন্দুতে মিলিত হয়। কিন্তু সমান্তরাল আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে না আসে, বাঁকাভাবে যদি আসে, তাহলে তারা প্রতিফলনের পর ফোকাস বিন্দুতে মিলিত হয় না, তারা ফোকাস তলের ওপরে, ওই তলটার ওপরে একটা বিন্দুতে মিলিত হয়, তারা ওই ফোকাস তলের ওপরে একটা বিন্দুতে মিলিত হয়। হ্যাঁ, এবার তুমি যত আঁকা বাঁকা ভাবে আলোক রশ্মিকে ফেলবে তত তারা আলাদা আলাদা বিন্দুতে মিলিত হবে। হ্যাঁ, এই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস, মানে ফোকাস তলের ওপরে আলোক রশ্মি যেই বিন্দুতে মিলিত হয় তাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। পরীক্ষা বলবে গৌণ ফোকাস কাকে বলে, ভালো করে শোনো। যদি বলে মুখ্য ফোকাস কাকে বলে, বলে দেবে যে সমান্তরাল আলোক রশ্মি প্রধান অক্ষের যদি সমান্তরাল আসে তাহলে যেই বিন্দুতে মিলিত হয় সেটাই মুখ্য ফোকাস। কিন্তু গৌণ ফোকাস কাকে বলে? আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সমান্তরালে আসবে না, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে একটু আনত-ভাবে, মানে একটু বাঁকাভাবে আসে, প্রধান অক্ষের সমান্তরাল নয়, একটু বাঁকাভাবে, প্রধান অক্ষের সঙ্গে যদি আনত-ভাবে আসে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, তাহলে তারা প্রতিফলনের পর ফোকাস তলের ওপরে যেই বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় গৌণ ফোকাস। যদি বলে গৌণ ফোকাসের সংখ্যা কত, আমি তোমাকে বললাম এই ফোকাস তলের ওপরে কতগুলো বিন্দু হতে পারে, অনেকগুলো বিন্দু, অসংখ্য বিন্দু। তাহলে এই আলোক রশ্মি যদি যত তুমি আঁকা বাঁকা ভাবে ফেলবে প্রতিফলনের পর তত আলাদা আলাদা বিন্দুতে তারা মিলিত হবে, আলাদা আলাদা বিন্দুতে মিলিত হবে। মানে গৌণ ফোকাস অনেকগুলো পেতে পারি, এই পৃষ্ঠার উপর কতগুলো গৌণ ফোকাস পাবো? অসংখ্য। তাহলে আমরা বলবো কোন দর্পণের অবতল, কোন গোলীয় দর্পণের গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য। কত বলবো? অসংখ্য, একটা দুটো নয়। মুখ্য ফোকাস কয়টা? মুখ্য ফোকাস একটাই থাকে, প্রধান অক্ষের উপরে তো একটাই বিন্দু আমরা পাচ্ছি, এটাই মুখ্য ফোকাস। কিন্তু ফোকাস তলের উপরে তুমি অনেকগুলো বিন্দু পাবে, ওটাকে বলা হয় গৌণ ফোকাস। গৌণ ফোকাস অনেকগুলো হতে পারে। তুমি যদি এইভাবে আলো ফেলো তাহলে এই বিন্দুতে মিলিত হবে, তুমি আরেকটু উপর থেকে ফেলবে, আরেকটু উপর থেকে তুমি ফেললে তাহলে হয়তো এইখানে মিলিত হবে, আলাদা আলাদা জায়গায় মিলিত হবে। তুমি যত আলাদা আলাদা অ্যাঙ্গেল করে ফেলবে তত ওই তলের উপর আলাদা আলাদা বিন্দুতে মিলিত হবে। তার মানে গৌণ ফোকাস কিন্তু আমরা অনেকগুলো পেতে পারি। আই হোপ মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস হয়েছে। একবার নিজে থেকে এই সংজ্ঞাটা মুখস্থ করে নাও, এই সংজ্ঞাটা একবার নিজে থেকে দেখে নাও ঝটপট, যে গৌণ ফোকাস কাকে বলে আর এখান থেকে ফোকাস তল কাকে বলে। ফোকাস তলটা মুখে বলে দিয়েছি, ফোকাস তল এখানে নেই কেন, ফোকাস তলও রাখা রয়েছে, ফোকাস তলও রয়েছে, মিস করেছে, দেখে নাও একবার সংজ্ঞা দুটো, ভিডিওটাকে পজ করে দেখে নাও। আই হোপ দেখে নিয়েছে। চলো আমরা কঠিন পার্টগুলো পড়ে নিয়েছি। আচ্ছা এবার কি বলছে শোনো, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হয়। হ্যাঁ, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হবে, যে আলোক রশ্মি আসবে কোনো একটা বিন্দুতে মিলিত হবে, আলোক রশ্মি আসবে কোনো একটা বিন্দুতে মিলিত হবে। হ্যাঁ, এখানে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হচ্ছে এটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস। হ্যাঁ, এই দৈর্ঘ্যটাকে কি বলা হচ্ছে? এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য এফ। এবার শোনো, তুমি যেই রঙেরই আলোক রশ্মি পাঠাও আলোক রশ্মি ওই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। হ্যাঁ, মানে আলোর প্রতিফলন কিন্তু আলোর বর্ণের উপর নির্ভর করে না। লাল আলো ফেললেও এইভাবেই আলো যাবে, বেগুনি আলো ফেললেও এইভাবেই যাবে। তাহলে আলোর প্রতিফলন আলোর বর্ণের উপর নির্ভর করে না। তাহলে তুমি যেই বর্ণেরই আলোক রশ্মি ফেলো, তুমি লাল আলো ফেলো আর নীল আলো ফেলো, সব আলোর জন্যই মুখ্য ফোকাস বা ফোকাস দৈর্ঘ্য কিন্তু একই হবে, ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হয়, আলোর প্রতিফলন আলোর বর্ণের উপর নির্ভর করে না, সব বর্ণের জন্যই ফোকাস দৈর্ঘ্যটা সমান হয়। আবার আলোর প্রতিফলন মাধ্যমের উপর নির্ভর করে না, মানে এই আয়নার পাশে জল আছে না বাতাস আছে নাকি মধুর কৌটার মধ্যে এটাকে ঢুকে দিয়েছি, মধুর মধ্যে যদিও আলো অত ভালো করে প্রতিষ্ঠিত হতে পারবে না, প্রতিসরণ হবে না অত ভালো, তবু আলাদা, যাই হোক, মানে এর আশেপাশে যেই মাধ্যমে থাকুক না কেন, জল থাকুক বাতাস থাকুক যাই থাকুক, আলোক রশ্মি যদি এইভাবে যায় এইভাবেই যাবে। হ্যাঁ,
মানে দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলন হয়, আর আলোর প্রতিফলন মাধ্যমের উপর নির্ভর করে না। তাই এটাকে, এই দর্পণটাকে তুমি জলে নিমজ্জিত করলেও আলোক রশ্মি এইভাবেই যাবে, মানে ফোকাস দৈর্ঘ্য এতটাই থাকবে। আশেপাশে যদি বাতাস চলে আসে তবুও আমার ফোকাস দৈর্ঘ্য এতটাই থাকবে। তাহলে আমরা কি বলবো, গোলীয় দর্পণে আলোর প্রতিফলন হয়, আর আলোর প্রতিফলনের সূত্রগুলো মাধ্যমের উপর নির্ভর করে না। ওখানে কোথাও মাধ্যম পড়িনি আমরা, বর্ণের উপর নির্ভর করে না। তাই তুমি জলে ডোবালেও ফোকাস দৈর্ঘ্য একই থাকবে, আলাদা বর্ণের আলো পাঠালেও, লাল নীল বেগুনি যাই পাঠাও, ফোকাস দৈর্ঘ্য আমাদের একই থাকবে, ফোকাস দৈর্ঘ্য আমাদের একই থাকবে। প্রতিফলনের কিছু ধরন, আচ্ছা প্রতিফলনের ধরন এগুলো তোমরা সবাই জানো, যে সমান্তরাল আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হলে ফোকাস বিন্দুতে চলে যায়। উত্তল দর্পণের ক্ষেত্রে মনে হয় ফোকাস বিন্দু থেকে অপসৃত হচ্ছে, মনে হয় ফোকাস বিন্দু থেকে ছড়িয়ে আসছে। আলোক রশ্মি যদি ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে চলে যায় তাহলে সমান্তরাল হয়ে যায়, যদি সমান্তরাল হয় তাহলে ফোকাস দিয়ে চলে যাবে, আর যদি ফোকাস দিয়ে যায় তাহলে সমান্তরাল হয়ে যাবে। একই, যে দেখো ফোকাস দিয়ে যাচ্ছে তাহলে আলোক রশ্মি সমান্তরাল হয়ে যাবে, মনে হচ্ছে ফোকাসের দিকে যাচ্ছে তাহলে সমান্তরাল হয়ে যাবে। এগুলো সবাই জানো, এগুলো একবার দেখে নাও। আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, আচ্ছা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি যায় তাহলে সেটা তো সবসময় লম্ব হবে। কোন একটা বৃত্তের বক্রতা কেন্দ্র থেকে তুমি যদি লাইন টানো সেটা সবসময় লম্ব হয়। হ্যাঁ, তাহলে এই গোলীয় দর্পণ একটা গোলকের অংশ হবে, সেই গোলকের বক্রতা কেন্দ্র থেকে তুমি একটা লাইন টানো পরিধির উপর, তাহলে সেটা লম্ব হবে। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলোক রশ্মি যায় সেটা সবসময় এখানে লম্বভাবে পড়ে, আর আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে ওইভাবেই ফেরত চলে আসবে, আপতন কোণ 0 ডিগ্রি। তাহলে আলোক রশ্মি যদি বাঁকাভাবে পড়ে তাহলে থিটার একটা মান পাবে, আপতন কোণের একটা মান পাবে। কিন্তু আলোক রশ্মিটা যদি একদম লম্বভাবে পড়ে, মানে একদম ঘেঁষে পড়ে, তাহলে এখানে কোনো কোণই তৈরি হচ্ছে না, একদম ঘেঁষেই পড়ছে, তাহলে কোণটা 0 ডিগ্রি। তার মানে লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মি আপতন কোণ 0 ডিগ্রি হয়, আর ওইভাবে সে ফেরত চলে আসে। যদি এইভাবে দেখার চেষ্টা করো, যদি মেরুতে কোনো আলোক রশ্মি পড়ে, যদি মেরুতে আলোক রশ্মি পড়ে তাহলে বক্রতা কেন্দ্র থেকে তুমি একটা লাইন টানবে, এটা হয়ে গেল অভিলম্ব, অভিলম্ব, আর এইভাবে উল্টো দিকে ফেরত চলে আসবে। তাহলে এখান থেকে একটা এমসিকিউ জিজ্ঞেস করবে, যে ধরো এরকম বললো, আচ্ছা আমি কি বললাম, ফোকাস, আমি এখানে একটা সূত্র বললাম না, আর সমান সমান 2f। হ্যাঁ, মানে কোনো দর্পণের ধরো ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কত হবে, তুমি বলে বক্রতা ব্যাসার্ধ সমান সমান 2f, মানে ফোকাস দৈর্ঘ্য ডবল, মানে 2 গুণ 20, 40 সেন্টিমিটার। হ্যাঁ, যে ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় বক্রতা ব্যাসার্ধ 40 সেন্টিমিটার হবে। এবার তোমাকে ধরো জিজ্ঞেস করলো এরকম, যে একটা আলোক রশ্মি কোন একটা দর্পণের, এরকম বলো যে 20 সেন্টিমিটারের একটা দর্পণ আছে, ওই দর্পণের মেরুতে একটা আলোক রশ্মি আপতিত হলো, তাহলে সেক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে মেরুর, সেক্ষেত্রে বক্রতা কেন্দ্র থেকে যে আমরা অভিলম্ব টানবো সেই অভিলম্বের দৈর্ঘ্য কত, বক্রতা কেন্দ্র থেকে তুমি যে অভিলম্ব টানবে সেই অভিলম্বটা তো বক্রতা ব্যাসার্ধের সমান, তাহলে সেটা কত হয়ে যাবে, 40 সেন্টিমিটার। এই প্রশ্নটা অনেকে বুঝতে পারোনি, কথাটা আরেকবার শোনো, হয়ে যাবে। শুধু এখানে এটাই মনে রাখতে হবে, যদি আলোক রশ্মি মেরুতে আপতিত হয় তাহলে দর্পণের যে প্রধান অক্ষ থাকে সেটাই হয় অভিলম্ব। এমসিকিউ ধরো জিজ্ঞেস করলো যে একটা আলোক রশ্মি গোলীয় দর্পণের মেরুতে আপতিত হলো, তাহলে অভিলম্ব কোনটা হবে, এরকম বলে দিল অভিলম্ব কোনটা হবে। ধরো কোনো এক জায়গায় দেওয়া রয়েছে যে বক্রতা প্রধান অক্ষ, তাহলে যেটা প্রধান অক্ষ সেটাই অভিলম্ব হবে, প্রধান অক্ষটাই অভিলম্ব হবে। কেমন, প্রধান অক্ষটাই আমাদের অভিলম্ব হয়ে যাচ্ছে। এই শর্ট কোশ্চেন একটু দেখে রাখবে, এটা দরকার নেই, এটা কিছুই নয়, এটা আমরা করিয়ে দিয়েছি। আমি তোমাদের ছবি আঁকানোর জিনিস করিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এখানে এই শর্ট কোশ্চেনগুলো তোমরা নিজে থেকে করতে পারবে। বলছো 2023 সালে জিজ্ঞেস করেছে, অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি, একটা অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর কোন পথে যায়, আমরা বলবো অবতল দর্পণ দ্বারা প্রতিফলনের পর মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়, হয়ে গেল। বলছে একটা আলোক রশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে, 2019 সালে জিজ্ঞেস করেছে। একটা অবতল দর্পণের কি বলেছে, বক্রতা কেন্দ্র দিয়ে একটা আলোক রশ্মি যাচ্ছে, এটার বক্রতা কেন্দ্র সি, যদি বক্রতা কেন্দ্র দিয়ে আলোক রশ্মি যায় তাহলে সেই আলোক রশ্মিটা লম্বভাবে পড়ে, একদম লম্বভাবে পড়ে, আর যে আলোক রশ্মি লম্বভাবে পড়ে তার আপতন কোণ কত হয়ে যায়, 0 ডিগ্রি, আপতন কোণ 0 ডিগ্রি হয়ে যায়, তাহলে আমরা বলবো 0 ডিগ্রি। আচ্ছা, এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে, দেখার চেষ্টা করো। আলোক রশ্মি লম্বভাবে পড়লো, তাহলে আলোক রশ্মি যদি এখানে আয়নাটা না থাকতো আলোক রশ্মি সোজা চলে যাওয়ার চেষ্টা করতো, কিন্তু আমরা জানি আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে, আলোক রশ্মি যদি লম্বভাবে এরকম করে আলোক রশ্মি যদি লম্বভাবে পড়ে তাহলে ওই পথে ফেরত চলে আসে আবার 0 ডিগ্রি আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণ 0, প্রতিফলন তো এরকম সাইডে হবে না, তাহলে প্রতিফলন কোণের মান পেয়ে যাবো, প্রতিফলন কোণটাও 0 ডিগ্রি হবে, আলোক রশ্মি ওই পথেই ফেরত চলে আসবে, ওই পথেই ফেরত চলে আসবে আলোক রশ্মি। হ্যাঁ, তার মানে এখানে আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিফলন কোণ 0 ডিগ্রি। যদি বলে একটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেল, তাহলে বলো তো
চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ মানে আলোক রশ্মি কতটা বেঁকে যাচ্ছে। তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল সোজা, সোজা না গিয়ে দেখো এইদিকে 90 ডিগ্রি ঘুরলো, আরো 90 ডিগ্রি ঘুরলো, 180 ডিগ্রি ঘুরলো, ঘুরে ফেরত যাচ্ছে। তাহলে চ্যুতিকোণ কত? একটা আলোক রশ্মি ধরো এরকম আসলো, এসে এতটা চলে গেল, তাহলে চ্যুতিকোণ কোনটা হয়ে যাবে? এটা হয়ে যাবে যে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল ওইদিকে না গিয়ে এতটা বেঁকে গেল। তাহলে কোনো আলোক রশ্মি যতটা বেঁকে যায় সেটাকে বলা হয় তার চ্যুতিকোণ। কোনো আলোক রশ্মি যতটা বেঁকে যায় সেটাকে বলা হয় তার চ্যুতিকোণ। এখানে একটা আয়না হয়তো তুমি রেখেছিলে, আর সেরকম এতটা ধরো বেঁকে চলে আসে, তাহলে চ্যুতিকোণ সেটা তার হয়ে যাবে। হ্যাঁ, এবার এখানে দেখার চেষ্টা করো, আলোক রশ্মি যাচ্ছিল সোজা, সোজা না গিয়ে 180 ডিগ্রি তাকে ঘুরতে হয়েছে উল্টো পথে ফেরত আসতে গেলে। তুমি যাচ্ছ এইদিকে, তোমার হুট করে ইচ্ছে করলো আমি এইদিকে আসবো, তাহলে মানে তোমাকে এই ক্ষেত্রে যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু তুমি 180 ডিগ্রি রিটার্ন মারলে, 180 ডিগ্রি ঘুরে গেলে, ঘুরে উল্টো দিকে আসছো, তাহলে উল্টো দিকে আসছো মানে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছ। তাহলে আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যায়, চ্যুতিকোণ কত হবে? 180 ডিগ্রি। কেন? কারণ যাওয়ার কথা ছিল সোজা, সোজা যাচ্ছে না, সে একদম উল্টো দিকে ফেরত আসছে, তার মানে সোজা না গিয়ে 180 ডিগ্রি তাকে ঘুরতে হলো, ঘুরে ফেরত আসতে হলো। তাহলে চ্যুতিকোণ কত? যাওয়ার কথা ছিল এইদিকে, না গিয়ে 180 ডিগ্রি সে ঘুরলো, 180 ডিগ্রি ঘুরে সে রিটার্ন মারলো, তাহলে চ্যুতিকোণ এক্ষেত্রে হয়ে যাবে 180 ডিগ্রি। এটাই মাধ্যমিক একবার জিজ্ঞেস করেছে 2020 সালে, যে একটা বিন্দু আলোক উৎস, একটা বিন্দু আলোক উৎস একটা দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হলো। একটা দর্পণ আছে, এই দর্পণের বক্রতা কেন্দ্রে একটা বিন্দু আলোক উৎস রাখলাম। বিন্দু আলোক উৎস মানে মানে এই বিন্দুতে একটা লাইট জ্বালিয়েছি, একটা আলোক উৎস মানে লাইট জ্বালিয়ে দিয়েছি, যেখান থেকে আলো বের হয় সেটাই আলোক উৎস। তার মানে এখান থেকে চারিদিকে আলো ছড়াবে, তাহলে এখান থেকে যে আলোগুলো ছড়াবে সেটা তো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েই যাচ্ছে। তুমি বক্রতা কেন্দ্রতেই আলোক উৎস লাইট জ্বালিয়ে দিয়েছো, তাহলে বক্রতা কেন্দ্র থেকে যত আলোগুলো যাবে সেগুলো তো বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়েই যাচ্ছে। আর আমরা জানলাম বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে সেটা লম্বভাবে পড়ে, আর আলোক রশ্মির ওইভাবে না গিয়ে 180 ডিগ্রি ঘুরে আবার ওই পথে ফেরত করে। আলোক রশ্মিটা কি করে? যেই পথে যায় সেই পথে রিটার্ন করে, এই পথে ফেরত চলে আসবে। তাহলে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে চ্যুতিকোণ 180 ডিগ্রি হয়ে যায়। তাহলে যদি বক্রতা কেন্দ্রে আলোক রশ্মিকে রাখি, তাহলে সে সোজা গিয়ে, সোজা না গিয়ে 180 ডিগ্রি রিটার্ন মারবে, ইউটার্ন মেরে ফেরত চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে চ্যুতিকোণ কত হয়ে যাবে? 180 ডিগ্রি। যদি বক্রতা কেন্দ্রে একটা আলোক উৎসকে রাখি, এই আলোক উৎস থেকে দর্পণে, এই আলোক উৎস থেকে দর্পণে আপতিত আর প্রতিফলিত রশ্মি, এটা আপতিত রশ্মি, হ্যাঁ, আর এটা আমাদের প্রতিফলিত রশ্মি, এদের মধ্যে চ্যুতিকোণ কত হবে? আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি আমাদের এইদিকে যাওয়ার চেষ্টা করছিল, প্রতিফলিত রশ্মি এইদিকে, তাহলে এদের মধ্যে চ্যুতিকোণ কত হয়ে যাচ্ছে? চ্যুতিকোণ কত হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি। চ্যুতিকোণ আমাদের 180 ডিগ্রি। আ যাও, চলো এবার যা যা বলেছি সেগুলো এখানে গল্পের আকারে কিছু লেখা রয়েছে। উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মি কাকে বলে? ধরো এর একটা দর্পণ, হ্যাঁ, ভালো করে শোনো। কোনো আলোক রশ্মি যদি দর্পণের মেরুর খুব কাছে যদি আপতিত হয়, তাহলে তাদেরকে বলা হয় উপাক্ষীয় রশ্মি। তাহলে এই আলোক রশ্মিগুলো দর্পণের মেরুর খুব কাছে আপতিত হয়েছে, এদেরকে বলবো উপাক্ষীয় আলোক রশ্মি। বা কোনো আলোক রশ্মি যদি দর্পণের প্রধান অক্ষের সঙ্গে খুব অল্প কোণ তৈরি করে, কোনো দর্পণের প্রধান অক্ষের সঙ্গে খুব অল্প কোণ বা ক্ষুদ্র কোণে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় এবং মেরুর খুব যদি কাছে আপতিত হয়, তাদেরকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি। প্রান্তিক রশ্মি কাকে বলে? যে আলোক রশ্মিগুলো দর্পণের প্রান্তে আপতিত হয়, একদম প্রান্তের দিকে আপতিত হচ্ছে, তাদের আমরা বলবো প্রান্তিক রশ্মি। বা যে আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে অনেক বড় বড় কোণ তৈরি করছে, অনেক বড় কোণে আপতিত হচ্ছে, যে আলোক রশ্মি দর্পণের সঙ্গে কোণে আপতিত হয় এবং দর্পণের প্রান্তের দিকে আপতিত হয়, যারা প্রান্তের দিকে আপতিত হয় তাদের বলা হয় প্রান্তিক রশ্মি, যারা মেরুর কাছে আপতিত হয় তাদের বলা হয় উপাক্ষীয় রশ্মি। সংজ্ঞাটা একবার পড়ে নাও। যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণ, প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণ করেছে এই আলোক রশ্মিটা, অল্প কোণ করেছে, তাই এটাকে উপাক্ষীয় রশ্মি। এবং দর্পণের মেরুর খুব কাছে আপতিত হয়েছে, মেরুর খুব কাছে আপতিত হয়েছে, এটা উপাক্ষীয় রশ্মি। যারা প্রান্তের দিকে আপতিত হচ্ছে তাদেরকে বলা হবে প্রান্তিক রশ্মি। চলো এবার আমরা এখানে প্রমাণ করবো, 2017 সালে অলরেডি এসেছে, আর সমান সমান 2f। দর্পণের ক্ষেত্রে এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, এটাকে আর দিয়ে লেখা হয়, আর এটাকে বলা হয় মুখ্য ফোকাস, এটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য এফ। তাহলে এই আর ফোকাস দৈর্ঘ্যের ডবল হয়, এটাকে প্রমাণ করতে হবে যে আর সমান সমান 2f। খুবই সোজা প্রমাণ। এটা সাধারণত অবতল দর্পণের ক্ষেত্রেই করতে হয়, কিন্তু মাধ্যমিকে কোনো বছর যদি কঠিন প্রশ্ন আসে সেই বছর তোমাকে বলবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে আর সমান সমান 2f প্রমাণ করো, যেটা অনেকেই পড়ে যায় না, তাদের প্রবলেম হয়ে যাবে, তাদের হাত থেকে 3 নাম্বার হাতছাড়া হয়ে যাবে। জিনিস দুটোই সোজা, তাই আমরা কোনোটাকেই বাদ দেবো না, আমরা এই দুটোকেই পড়াশোনা করব। আমি একটু জল খেয়ে নিই, চলো।
আর ইকুয়ালস টু এফ এই সূত্রটা প্রমাণ করার জন্য আমাদের শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, তাহলে আমরা দুটোর ক্ষেত্রেই করতে পারবো, অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, দুটোর ক্ষেত্রে আমরা করতে পারবো। আমি ওই জিনিসটা করে দেখাচ্ছি। দেখো, ধরো সবার আগে কি বলেছে যে অবতল দর্পণের ক্ষেত্রে এটা প্রমাণ করো। আমরা কিচ্ছু করবো না, আমরা জাস্ট অবতল দর্পণ এরকম আঁকবো। আর আমাদের মাথায় খালি একটা জিনিস রাখতে হবে, কোন একটা জিনিস আমি বলে দিচ্ছি। এটা দর্পণের মেরু পি, এটা ধরো ফোকাস এফ, সরি এটা দর্পণের ফোকাস আমাদের হয়ে গেল এফ, হ্যাঁ ফোকাস দিয়ে দিলাম। এটা আমাদের বক্রতা কেন্দ্র সি হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা কি করব, একটা সমান্তরাল আলোক রশ্মি এর মধ্যে দিয়ে নিয়ে যাব। সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলনের পরে ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়, ফোকাসের মধ্যে দিয়ে আমরা পাঠিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কাজ শেষ। এবার আমরা কি করব, এই যে আপতন বিন্দু আছে আর বক্রতা কেন্দ্র আছে, এখানে একটা অভিলম্ব টানতে হবে, আমরা অভিলম্ব টেনে দেবো, এরকম ডট ডট করে একটা লাইন মিলিয়ে দিলাম। আমাদের কাজ কি থাকবে, ভালো করে শোনো, এইটা আর এইটাকে সমান প্রমাণ করতে হবে। আমাদের প্রমাণ করতে হবে এই বাহুটা আর এই বাহুটা সমান, মানে এই বাহুটার দৈর্ঘ্য যদি এফ হয়, এই বাহুটার দৈর্ঘ্য এফ হতে হবে, তাহলেই তো দুটো এফ মিলে আমরা বক্রতা ব্যাসার্ধ আর পেয়ে যাব, মানে আর সমান সমান 2f হয়ে যাবে। তাহলে আমার কাজটা কি আমি বললাম, আমার কাজ এটাই যে এই দিকের বাহু, এই বাহুটা আর এই বাহুটা সিএফ আর এফপি, এই দুজনকে আমাকে সমান প্রমাণ করতে হবে। চলো, এর জন্য আমরা কি করব দেখার চেষ্টা করো। আমি উল্টো দিক থেকে ব্যাক ক্যালকুলেশন দেখাই, যে এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাতে গেলে সবার আগে আমরা যেটা করব, সবার আগে যেটা আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি যে এটা আমাদের আপাতন কোণ আই, এটা আমাদের প্রতিফলন কোণ আর। তাহলে আমি কি বলবো, যে আমার এই দুটো কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, এই দুটো কোণ সমান, আই আর আর আমাদের সমান, যেটা আমরা সবাই দেখতেও পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি। আই আর আর থেকে যাক, এক্ষেত্রে আই আর আর থেকে যাক। এবার দেখার চেষ্টা করো, এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে। আমাদের মেইনলি যেটা দেখতে হবে, আমি আরো একবার ব্যাক এন্ড থেকে দেখাই, তোমাদের ব্যাক থেকে দেখা যায় আমাদের অ্যাকচুয়াল কাজটা কি। আমাদের এই দুজনকে সমান প্রমাণ করতে হবে। তো আমি যদি এইটা আর এইটা সমান প্রমাণ করি, সমান প্রমাণ মানে কি, এই বিন্দুটা যদি খুব কাছে থাকে তাহলে এই বাহুটার এই বাহুটা প্রায় সমান হয়ে যাবে। হ্যাঁ, তো আমার কাজ কি, আমি কি করব আগে, যে এই বাহুটা আর এই বাহুটা এদের দুজনকে আমি সমান প্রমাণ করব। কিভাবে, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান হয়ে যায়, কিভাবে সমান হবে, যদি এই কোণ দুটো সমান হয়ে যায়। এরকম ধরো একটা ত্রিভুজ আছে, আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এই কোণ দুটো যদি সমান হয়ে যায়, এই কোণের সাথে যে বাহু দুটো থাকে লেগে থাকে, এরাও সমান হয়। তাহলে আমাকে এই কোণটা আর এই কোণটা সমান প্রমাণ করতে হবে। তার জন্য আমরা কি করে কাজ শুরু করবো, দেখো আমরা এক এক করে দেখাচ্ছি। সবার প্রথমে আমরা কি করবো, এরকম ছবি আমরা এঁকে নিলাম, এই সবুজ কালিগুলো সরিয়ে দিই। হ্যাঁ, এগুলো সরিয়ে নিলাম। হ্যাঁ, এবার দেখার চেষ্টা করো, এই লাইন একটা রয়েছে আর এরকম একটা জিনিস রয়েছে, এরকম একটা জেড আমরা দেখতে পাচ্ছি, মানে এই কোণ আর এই কোণ, এই দুটো একান্তর কোণ। তাহলে আমরা কি বলবো, সবার প্রথম এই দুটো কোণ সমান আই আর আর, আবার এই কোণ আর এই কোণ একান্তর কোণ সমান, তার মানে এরা দুজনে সমান হয়ে যাচ্ছে। আর এরা দুজনে যদি সমান হয়ে যায় তাহলে এই বাহু দুটোও সমান, আর এই বিন্দুটা যদি খুব কাছে থাকে তাহলে এই বাহু আর এই বাহু সমান, এরা দুজন সমান আবার এরা দুজনও সমান, তাহলে এই দুজনও সমান হয়ে যাচ্ছে, এই দুজনও সমান। এই প্রমাণটাই আমাদের করতে হবে। আমার সাথে সাথে একবার দেখো, তারপর নিজে থেকে একবার খাতায় করো, দেখো খুব জিনিসটা খুব ইজি হয়ে যাবে। আমি আরেকবার করে দেখাচ্ছি। এই জিনিসগুলোকে আমি একটু ব্যাকে নিয়ে চলে আসি, এই জিনিসগুলো একটু ব্যাকে নিয়ে চলে আসি। হ্যাঁ, আমি ধরো নাম দিয়ে দিলাম, এখানে কি নাম দেবো, ও পাশে নাম দেওয়াই আছে, তাহলে আমাকে নতুন করে খাটতে হচ্ছে না। চলো, পাশে নাম দেওয়াই আছে, নাম দেওয়া আছে, দেখার চেষ্টা করো। সবার আগে আমরা কি বলবো, যে কোণ এ বি সি আর কোণ সিবিডি বা সিবিএফ, যাই বলো না কেন, সিবিএফ সিবিডি, সিবিএফ বলে দিই, বললেই হলো। এই কোণ আর এই কোণ সমান, কারণ আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তাহলে সবার আগে আমরা এখানে কি বলে দেবো, আমরা বলে দেবো কোণ এবিসি, কোণ এবিসি সমান সমান কোণ সিবিডি, কোণ সিবিডি, সিবিডি, কোণ সিবিডি। ব্র্যাকেট আমরা কি লিখে দেবো, যে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। আমাদের সুন্দর করে লেখা রয়েছে, সুন্দর করে লেখা রয়েছে, আমি আসছি পরে। এই কোণ এবিসি সমান সমান সিবিএফ এরা নিয়েছে, কোনো ব্যাপার না, সিবিএফও নিতে পারো, সিবিডি নাও বা সিবিএফ নাও, একই ব্যাপার, সিবিডি নিয়ে নিলাম। আচ্ছা, এবার আমরা কি বলবো, পরের লাইনে আমরা কি বলবো, পরের লাইনে আমরা বলবো, দেখো এরা দুজন তো সমান হয়ে গেল, এবার আমরা বলবো যে এইটা আর এইটা একান্তর কোণ, এরাও তো সমান, তার মানে এ বি সি সমান সমান বিসিএফ। আমরা কি বলে দেবো, আবার এ বি সি, আবার এ বি সি সমান সমান, এ বি সি সমান সমান বিসিএফ, এই যে বিসিএফ, এই কোণটা আর এই কোণটা সমান বিসিএফ, এই দুটো সমান বিসিএফ। হ্যাঁ, তুমি হ্যাঁ দাদা সমান হয়ে যাচ্ছে। এবার দেখার চেষ্টা করো, এবিসি সমান সমান এটা, আবার এবিসি সমান সমান এটা, এবিসি সমান সমান এটা, তার মানে এরা দুজনে সমান হয়ে যাচ্ছে। মানে আমরা কি বলতে পারি, এখানে এই কোণ সমান, আবার এই কোণ আর এই কোণটাও সমান, তার মানে এই কোণ আর এই কোণ এরা দুজনে সমান হবে, এরা দুজনে সমান হবে। এরা দুজন কারা, সিবিএফ
সিবিএফ, সিবিডি, সিবিডি বলো বা সিবিএফ ছিল, আমি যেটা বলেছিলাম সিবিএফ বলো বা সিবিডি বলো, যা খুশি, যে সিবিএফ নাও বা সিবিডি নাও একই ব্যাপার, সিবিএফ নিয়ে নাও। তার মানে কি বলবো, কোন সিবিএফ আর বিসিএফ, এই যে বিসিএফ এই কোনটা, এরা দুজনের সমান, বিসিএফ তার মানে এরা দুজনের সমান, দুজনেই এবিসির সঙ্গে সমান, তাহলে এরা দুজনের সমান হবে, তাহলে অতএব কোন সিবিএফ সমান সমান কোন বিসিএফ। ব্যাস, এবার দেখো এই ত্রিভুজটার দিকে দেখার চেষ্টা করো, এই যে আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের এই কোণ দুটো সমান আমরা প্রমাণ করে দিলাম, এরা দুজন সমান ছিল, আবার এর সঙ্গে এটা সমান ছিল, তার মানে এরা দুজনের সমান, হ্যাঁ প্রমাণ করে দিলাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই সন্নিহিত কোণ দুটো প্রমাণ করে দিলাম। এবার এই কোণ দুটোর সঙ্গে যে সন্নিহিত বাহু রয়েছে, এই বাহুটার এই বাহুটা, তাহলে এই বাহু দুটো সমান হবে, একটা ত্রিভুজের এই কোণ দুটো যদি সমান হয় তাহলে ওদের সংলগ্ন এই দুটো বাহুও সমান হয়, মানে অতএব সিএফ, সিএফ সমান সমান বিএফ, এফ বি এই দুজন সমান হয়ে যাবে, তাহলে এই বাহু দুটো সমান, সিএফ আর এফ বি সমান, কারণ এদের কোণগুলো সমান, তাহলে লিখে দাও সিএফ সমান সমান বিএফ, যে অতএব সিএফ সমান সমান বিএফ, সিএফ সমান সমান বিএফ। চলে আসো, এই সিএফ আর বিএফ সমান হচ্ছে, এবার শোনো, সিএফ আর পিএফ কে সমান করতে হবে, এটা আমাদের উদ্দেশ্য, যে এর দুজনকে সমান করতে হবে, তাহলে সিএফ এর সঙ্গে বিএফ তো সমান আছে আমরা দেখতে পেলাম, হ্যাঁ তাহলে আমরা কি বলবো, এই বি বিন্দুটা আমরা বলবো উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে এই বিন্দুটা মেরুর খুব কাছে থাকে, হ্যাঁ তাহলে তুমি মনে মনে কল্পনা করো, এই বিন্দুটা যদি মেরুর খুব কাছে থাকে তখন এই আলোক রশ্মিটা এরকম হয়ে যেত না, যে আলোক রশ্মি যদি এইভাবে আসতো, এইভাবে এসে যদি পড়তো তাহলে এইভাবে চলে যেত, হ্যাঁ তাহলে এই বি বিন্দুটা যদি এত উঁচুতে না থেকে কাছে যদি থাকতো, আলোক রশ্মিটা যদি উপাক্ষীয় আলোক রশ্মি হতো, তাহলে এই আলোক রশ্মিটা এত কাছে প্রতিফলিত হতো, সেক্ষেত্রে আমরা বলতাম এই বাহুটার এই বাহুটা সমান, সেক্ষেত্রে আমরা বলতাম এই বাহুটার এই বাহু সমান, যে এইটা আর এইটা খুব কাছাকাছি আছে, তাহলে এরা দুজন সমান, তাই না, এরকম দুটো বাহু কাছাকাছি আছে, কাছাকাছি আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারবো, যে এরা অনেক কাছাকাছি রয়েছে, এরা অনেক কাছাকাছি, তার মানে এরা দুজন সমান, খুব কাছাকাছি যদি থাকে সেক্ষেত্রে আমরা সমান বলতে পারি। তাহলে আমরা কি বলবো এরপরে লাইনে, যে বি বিন্দু যদি উপাক্ষীয় রশ্মি হয় তাহলে সেটা মেরুর খুব কাছে থাকে, সেক্ষেত্রে এই বিএফ আর পিএফ সমান হয়ে যাবে, তাহলে আমরা বলবো বি বিন্দু যদি খুব নিকটে থাকে সেক্ষেত্রে বিএফ সমান সমান এফপি বা পিএফ হয়ে যাবে, বা পিএফ, হ্যাঁ তাহলে সিএফ সমান সমান বিএফ, আবার বিএফ সমান সমান পিএফ, তাহলে সিএফ আর পিএফ সমান, অতএব সিএফ সমান সমান পিএফ, মানে আমাদের কি প্রমাণ হয়ে গেল আলটিমেটলি, যে সিএফ সমান সমান পিএফ, এটাই আমাদের মেন কাজ হবে, যে এই দুজনকে সমান প্রমাণ করে দিতে হবে। এবার পরের লাইন আমরা লিখে দেবো, পরের লাইন আমরা কি লিখে দেবো, যে দেখো সিপি, সিপি মানে বক্রতা ব্যাসার্ধ, তাহলে আমরা পরের লাইন এরকম বলে দেব, যে অতএব সিপি সমান সমান, এই গোটা সিপি পেতে গেলে কি করতে হবে, সিএফ আর পিএফ কে যোগ করতে হবে, সিএফ আর পিএফ কে যোগ করলেই তুমি সিপি পাবে, তাহলে বলবো সিপি সমান সমান এই সিএফ আর পিএফ এদেরকে যোগ করে দাও, সিএফ আর পিএফ দুজনকে যোগ করে দিলাম, হ্যাঁ এবার তুমি দেখতে পাচ্ছ সিএফ আর পিএফ তো সমান, হ্যাঁ সিএফ আর পিএফ সমান, যে সিএফ আর পিএফ সমান, সিপি মানে কি, সি থেকে পি পর্যন্ত যে দৈর্ঘ্য এটাকে তো বক্রতা ব্যাসার্ধ আর বলে দিচ্ছি, সিএফ মানে কি, এই সিএফ মানে কি, তুমি বলো দাদা এটা মানে তো কোনো কিছু না, কিন্তু পিএফ মানে তো ছোট হাতের এফ, দেখার চেষ্টা করো, পিএফ মানে ফোকাস দৈর্ঘ্য, তাহলে এই পিএফ মানে ফোকাস দৈর্ঘ্য লিখতে পারো, হ্যাঁ সিএফ আর পিএফ সমান হয়, তাহলে এই সিএফটাকে তুমি পিএফ লিখে দিতে পারো, পিএফ প্লাস পিএফ, আর পিএফ মানে ফোকাস দৈর্ঘ্য, তাহলে আর সমান সমান এফ প্লাস এফ মানে আর সমান সমান 2f প্রমাণ হয়ে গেল। আমাদের মেন কাজ কি থাকলো, ভিডিওটাকে পজ করে পুরো জিনিসটাকে আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি, একবার নিজে থেকে পজ করে লিখে নাও, পুরো জিনিসটা আমি বলে দিচ্ছি। সবার আগে কি করবো আরেকবার বলি, এই ধাপগুলো মনে রাখতে হবে, যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান করে দেবো সবার প্রথম কাজ, হ্যাঁ তার মানে এরা দুজন সমান প্রমাণ হয়ে গেল। এরপরে কাজ কি, একান্তর কোণ নেব, যে এই দিকের কোণ আর এই দিকের কোণ সমান, যে দেখো এই দুজন সমান্তরাল আর এটা এদের মাঝখানের ছেদক, তাহলে একান্তর কোণ এরা দুজন সমান হয়ে যাচ্ছে, ঠিক একান্তর কোণ সমান করে দিলাম, তাহলে এরা সমান ছিল, আবার এদেরকে আমি সমান করে দিলাম, তাহলে আমি কি বলতে পারি, যে এইটা আর এইটা এরা দুজনের সমান, এরা দুজনের সমান, হ্যাঁ তার মানে আমরা বলে দেবো যে এই ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, এই দুজন যেহেতু সমান হয়ে গেল তার মানে এই বাহু দুটো সমান, আর এই বিন্দু যদি খুব কাছে থাকে তাহলে এই বিএফ সমান সমান পিএফ, তাহলে সিএফ সমান সমান পিএফ, তার মানে এরা দুজনের সমান হবে। এইভাবে তুমি একবার নিজে থেকে ভেবে করো, তাহলে জিনিসটা খুব সহজে বুঝতে পারবে। আমরা যদি উত্তল দেখো অবতল দর্পণে খুব সুন্দর করে লিখে দেওয়া রয়েছে, কি কি লিখতে হবে একবার দেখে নাও, মেন কথা হচ্ছে এইগুলো, কমপ্লিট।
উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা এই জিনিসটা কিভাবে করব? উত্তল দর্পণের ক্ষেত্রে আমি কি জায়গা রেখেছি? উত্তল দর্পণে জায়গা রাখিনি। একবার কোশ্চেন করে নিই তো, কি কোশ্চেন দিচ্ছে? বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? আমরা জানি বক্রতা ব্যাসার্ধ r = 2f, এই যে r = 2f দেখতে পাচ্ছি, তাহলে অপশন বি। অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, মানে ওই সম্পর্কটা নির্ণয় করতে বলেছে অবতল দর্পণের ক্ষেত্রে। এই অবতল দর্পণের ক্ষেত্রে এটা নির্ণয় করতে বলেছে, তাহলে নির্ণয় করতে হবে, এই ধাপগুলো লিখতে হবে। একটা অবতল দর্পণে বক্রতা ব্যাসার্ধ r বলে দিয়েছে 20 সেন্টিমিটার। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা কি বলবো যে r = 2f বা f = কত হবে? 2 ভাগ হয়ে যাবে r/2। আর এর মান তোমাকে বলেছে বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, তাহলে 20/2 মানে ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়েছে, ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এই ধরনের অঙ্ক আমাদের সিম্পল দেবে। এবারে এগুলোতে যাওয়ার আগে আমাদের উত্তল দর্পণ আমি একবার শিখে দিই। মাধ্যমিকে কিন্তু অবতল দর্পণ একবার জিজ্ঞেস করে নিয়েছে। উত্তল দর্পণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়ে না, কিন্তু আমি চাইবো তোমরা সবটা পড়ো। তাহলে উত্তল দর্পণ আমরা পড়বো, কারণ বাই চান্স যদি মাধ্যমিকে বলে দেয় উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো r = 2f, তখন যারা এটাকে ফাঁকি মেরেছে তারা ফেসে যাবে। তো তুমি যাতে না ফাঁসো তাহলে তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। চলো আমি করিয়ে দিচ্ছি। উত্তল দর্পণের ক্ষেত্রে কি দেখার চেষ্টা করো? একই রকম লজিক, কিন্তু ঘটনা একটু উল্টো ঘটবে, তাই আমি বড় করে ছবি আঁকি তোমার বোঝার সুবিধার্থে। এটা কি দর্পণ? তুমি বলে দাদা দিস ইজ আওয়ার উত্তল দর্পণ। উত্তল দর্পণ গোলক এইদিকে থাকবে, বক্রতা কেন্দ্র ধরো এখানে রয়েছে সি, এটা বক্রতা কেন্দ্র সি, এটা বক্রতা কেন্দ্র সি, এটা ফোকাস দৈর্ঘ্য এফ, তাহলে এটা ফোকাস, এটা মুখ্য ফোকাস এফ। তোমাকে কি প্রমাণ করতে হবে? এটা মেরু পি। তোমাকে প্রমাণ করতে হবে পিএফ আর সিএফ এরা দুজন সমান, এই দুটো বাহুকে সমান প্রমাণ করতে হবে। একই রকম লজিক, এরা সমান প্রমাণ হয়ে গেলে আমি লিখে দেবো ডাইরেক্ট যে পিসি = পিএফ আর সিএফ। আমরা কি বলবো যে পিসি, এই গোটা পিসি মানে বক্রতা ব্যাসার্ধ সমান পিএফ আর সিএফ, মানে পিএফ আর সিএফ, এদের দুজনকে যোগ করতে হবে, পিএফ আর সিএফ কে। পরে পিসি মানে কি? পি থেকে সি বিন্দু দূরত্বকে বক্রতা ব্যাসার্ধ আর আমরা বলে দিই। পিএফ মানে কি? তুমি বলো ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য। আর সিএফ মানে কি? সিএফ আর পিএফ সমান, এটাই প্রমাণ করতে হবে। পিএফ আর সিএফ সমান, তাহলে সিএফ এর জায়গাতেও আমরা পিএফ তখন লিখে দেব। পিএফ তো ছিলই, সিএফ এর জায়গা তো পিএফ আমরা যাতে লিখতে পারি, তাই আমরা প্রমাণ করবো যে পিএফ আর সিএফ সমান। যখনই দুজন সমান হয়ে যাবে তখন আর সমান আমার এফ প্লাস এফ, মানে আর = 2f প্রমাণ হয়ে যাবে। তাহলে আমাদের মেন কি প্রমাণ করতে হবে? মেন এটাই প্রমাণ করতে হবে যে পিএফ আর সিএফ সমান। ঠিক আছে, তাহলে এবার এই দুটো বাহুকে সমান কি করে করব? আগেরটার মতোই পদ্ধতি, হুবহু আগেরটার মতোই পদ্ধতি। চলো আমি একবার করে দেখাচ্ছি, আগেরটার মতোই হুবহু সব। সবার আগে ছবি তোমাকে আঁকা শিখতে হবে। ছবি আঁকা শিখে গিয়েছো তুমি, তো ছবিগুলো আমরা এঁকে দিয়ে একবার দেখিয়ে দিই। এখানে ধরো এফ, তাহলে আমরা সবার আগে কি করব? একটা সমান্তরাল আলোক রশ্মি নিয়ে গেলাম, সমান্তরাল আলোক রশ্মি নিয়ে গেলাম। এবার এইখান থেকে আর বক্রতা কেন্দ্রকে একটা লাইনটা ডট ডট টেনে দেবো, তাহলে এটা অভিলম্ব হয়ে গেল, এটা অভিলম্ব হয়ে গেল। দেখার চেষ্টা করে, এতটা লাগবে না আমার। এটা আমাদের আপাতন কোণ, আপাতন কোণের সমান করে প্রতিফলন কোণ হয়ে আলোক রশ্মি এইভাবে চলে যাবে। আলোক রশ্মি মনে হবে যেন আলোক রশ্মিটা ফোকাস থেকে যাচ্ছে। ছবিটা আমার একটু ভুল হয়েছে, একটু বাঁকা হয়েছে ছবিটা, মানে এমন ভাবে যাবে, ওই কোণটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি। এই কোণ দুটো সমান হবে, এই কোণ দুটো সমান হবে মোটামুটি, মানে এটা যাতে মনে হয় যে এই ফোকাস বিন্দুতে অপসৃত হচ্ছে, ঠিক এরকম আমরা একটা জিনিস পেয়ে গেলাম। ঠিক, তো সবার আগে আমরা কি বলবো এক্ষেত্রে? সবার আগে আমরা এটাই বলবো যে এই কোণ আপতন কোণ, এই প্রতিফলন কোণ, এরা দুজন সমান, এই কোণ দুটো সমান। হ্যাঁ, আমাকে কি প্রমাণ করতে হবে? আমি যদি ব্যাকএন্ডে ক্যালকুলেশন করতে চাই যে এই বাহু আর এই বাহুকে সমান করতে হবে, তাহলে এখানেও তো আমরা এরকম ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাহলে আমি এটাই প্রমাণ করব যে এই ত্রিভুজের এই কোণ দুটো সমান, আগেরটার মতোই, যে এই কোণ দুজন যদি সমান হয়ে যায় তাহলে এই বাহু দুটো সমান। আর এই বিন্দু যদি খুব কাছে থাকে তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই দুটো বাহু সমান ত্রিভুজের, আবার এরা দুজনও সমান। তাহলে আমি বলে দেবো এইটা সমান এটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজটার এই কোণ আর এই কোণ সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। ওই কোণগুলোতে কি করে ঢুকবো, এই টেকনিকটা একটু তোমাকে দেখে নিয়ে মনে রাখতে হবে, কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। দেখার চেষ্টা করে কি করে করবো আমিও জানি না, কিন্তু আমি ধাপে ধাপে এগোবো আগের মারের মতো, যে আপাতন কোণ আর প্রতিফলন কোণ সমান, আপাতন কোণ আর প্রতিফলন কোণ আমাদের সমান। আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান। এবার এখানে দুটো লাইন দেখতে পাচ্ছ তুমি, যে একটা লাইন আমার গিয়েছে, যে এই যে আলোক রশ্মিটা আছে, আলোক রশ্মিটা কি মনে হচ্ছে? আলোক রশ্মিটা কি মনে হবে? মনে হবে আলোক রশ্মিটা যেন মুখ্য ফোকাস থেকে বেরিয়ে আসছে, এমন মনে হবে। তাহলে এটা একটা সরলরেখা তুমি দেখতে পাচ্ছ। আবার এই যে আলাদা একটা লাইন টেনেছি, বেগুনি কালি দিয়ে দিই, এটা কি? এটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে অভিলম্ব, এটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়েছে, এটা আমাদের অভিলম্ব, এটা আমাদের অভিলম্ব। হ্যাঁ, আচ্ছা এই কোণ আর এই কোণ তো বিপ্রতীপ কোণ,
এরকম দুটো লাইন দেখতে পাচ্ছি, এরকম দুটো লাইন দেখতে পাচ্ছি, এরকম দুটো লাইন দেখতে পাচ্ছি আমরা, এরকম একটা লাইন, এরকম একটা লাইন, তাহলে এই কোণ দুটো তো সমান হবে, বিপ্রতীপ কোণ, ঠিক। তার মানে এটা যদি আর হয়, এটাকেও আমি আর বলতে পারি, হ্যাঁ এটাকেও আমি আর বলতে পারি। এবার দেখো এরা দুজন সমান, আবার এরা দুজনও সমান, তাহলে আমরা বলতে পারি এই কোণ আই আর এই কোণ আর, এরা দুজনও সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা এবার আমাকে কি করতে হবে, এবার দেখো অনুরূপ কোণ আমরা বের করে নিচ্ছি, দেখার চেষ্টা করো। আলাদা কালি, কি কালি নিই, সবুজ কালি দিয়ে তো দেখতে হবে না, কি কালি নিই, নীল কালি দিয়ে দেখার চেষ্টা করো। এটা একটা লাইন, এটা একটা লাইন দেখতে পাচ্ছ, হ্যাঁ তুমি বলে হ্যাঁ দাদা এটা একটা লাইন, নিচে কি প্রধান অক্ষ দেখা যাচ্ছে, তুমি বলে হ্যাঁ দাদা প্রধান অক্ষ দেখা যাচ্ছে। এবার দেখার চেষ্টা করো, এই লাইনটা দেখার চেষ্টা করো, এই লাইনটা, এই দুটো লাইন দেখার চেষ্টা করো। আমি কি বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, কি করে দেখার চেষ্টা করো, জিনিসটা এরকম একটা স্ট্রাকচার রয়েছে, তাহলে এই কোণ আর এই কোণ তো সমান হবে, তাই না, এরকম দেখার চেষ্টা করো, এই কোণ আর এই কোণ সমান হবে, এরা হচ্ছে অনুরূপ কোণ, এই কোণ আর এই কোণ সমান হয়ে যাচ্ছে আমাদের অনুরূপ কোণ, হ্যাঁ তাহলে এরা দুজন সমান হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা কি বললাম, এই দুজন সমান, তাহলে আমরা কি বলবো যে আর আর আই এরা দুজন সমান, হ্যাঁ। আবার এই আর, আবার এটাও আর, এরা দুজনের সমান, আবার এই আই মানে এরা দুজন বিপ্রতীপ কোণ, এই আর দুটো বিপ্রতীপ কোণ, আবার এই আই আর এই আই এরা দুজন অনুরূপ কোণ, তাহলে এরা দুজন যদি সমান হয় এরা দুজনও সমান হবে। এটা অনেকে বুঝতে পারোনি, এটা নিজে থেকে ছবি এঁকে আরেকবার দেখাবে, আরেকবার দেখবে, তাহলে বুঝতে পারবে, আমি জিনিসটা আরেকবার বলে দেবো। তাহলে এরা দুজন যদি সমান হয়ে যায় তাহলে এই বাহু দুটোও সমান, আর এই বিন্দুটা যদি খুব কাছে থাকে তাহলে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই দুজন বাহু তো সমান প্রমাণ হয়ে গেল, আর এই দুজন যদি সমান হয়ে যায় সমান করে আমি মান বসিয়ে দেবো, হয়ে যাবে। এবার এই সেম জিনিসটাকে আমি একবার এই ছবিতে দেখার চেষ্টা করি, এই সেম জিনিসকে আমি একবার এই ছবিতে দেখার চেষ্টা করি, দাঁড়াও। আচ্ছা এই ছবি না, আমি সরি কি করে দিলাম, আমি যেমন ছিল তেমনই করে দিই, দাঁড়াও যেমন ছিল তেমনই করে দিই, যেমন ছিল তেমনই করে দিই, এইভাবে দেখানোর চেষ্টা করি, লাল কালি দিয়ে দেখো কি বলছে একবার দেখে নাও, একবার সব কিছু বলে দিই, আবার কি বলছে দেখো, যে আপাতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, যে এ বি ই সমান সমান ডিবিই, এই যে এ বিই এটা আপাতন কোণ আই সমান সমান ডিবিই এটা হচ্ছে প্রতিফলন কোণ আর, এরা সমান, হ্যাঁ। আবার এখানে দেখার চেষ্টা করো, যে এই একটা লাইন চলে গেছে, এই একটা লাইন চলে গেছে, এটাকে প্রতিফলন কোণ আর বলেছিলাম তো, তাহলে এই কোণটাও তো এটাই হবে না, এই দেখার চেষ্টা করো, যে এই কোণ আর এই কোণ সমান আমি বলতে পারি, দুটো লাইন দেখতে পাচ্ছ, এই একটা লাইন এই একটা লাইন, তাহলে বিপ্রতীপ কোণ, এরা পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে এই কোণ আর এই কোণ সমান, দেখো দিয়ে দিয়েছে যে সিবিএফ বিপ্রতীপ কোণ, যে ডিবিই ডিবিই আর সিবিএফ, ডিবিই আর সিবিএফ এরা দুজনের সমান, হ্যাঁ। তার মানে এটাকে যদি আমি প্রতিফলন কোণ বলি তোমার বোঝার সুবিধার জন্য, বিপ্রতীপ কোণ এটাকেও প্রতিফলন কোণ বলতে পারবো, হ্যাঁ। এবার দেখার চেষ্টা করো পরের লাইনে কি বলেছে, যে এবি আর পিসি হচ্ছে সমান্তরাল, এবি আর পিসি হচ্ছে সমান্তরাল, এবি আর পিসি সমান্তরাল, এখানে আমাদের এবি আর পিসি এরা হচ্ছে সমান্তরাল, আর এদের মধ্যে একটা ছেদক গিয়েছে দেখতে পাচ্ছ, এই যে ইসি একটা ছেদক, ইসি একটা ছেদক এদের মধ্যে দিয়ে গিয়েছে, এদের মধ্যে দিয়ে সিবিই ছেদক, সিবিই কই, ওই যে সিবিই এটা একটা ছেদক, এটা একটা ছেদক, ঠিক। তাহলে আমরা বলতে পারি এই কোণটা যদি আপাতন কোণ আই হয়, এটা যদি আপাতন কোণ আই হয় তাহলে এর অনুরূপ কোণে এটা হয়ে যাবে, দুটো সমান্তরাল লাইন আছে আর এরকম করে একটা লাইন চলে গেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা তো সমান হয়, তাই না, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আমরা দুটো সমান্তরাল লাইন, এই একটা সমান্তরাল লাইন, এই একটা সমান্তরাল লাইন, এবার এদেরকে ছেদ করেছে এই একটা লাইন, এরকম একটা লাইন, তাহলে এই কোণটার এই কোণটা সমান হবে, তো এটাকে যদি আপতন কোণ আই বলি তাহলে এটাকে আপতন কোণ আই বলতে পারবো, তাহলে আমি সেটাই করছি, যে এটাকে যদি তুমি আপতন কোণ আই বলে দাও বোঝার জন্য আমি লিখছি, তাহলে এটাকেও তুমি আপতন কোণ আই বলতে পারবে। আবার এটা প্রতিফলন কোণ আর, এর বিপ্রতীপ কোণ প্রতিফলন কোণ আর, তাহলে আই আর আর তো সমান, তার মানে এই কোণ দুটো সমান, ওটাই প্রমাণ করেছে, কেমন, যেটা ছেদক, তাই এ বিই সমান সমান এফ বিসি, যে এ বিই যেটাকে আপতন কোণ বলা হচ্ছে সমান সমান এফ সিবি, সমান সমান এফ সিবি, অনুরূপ কোণ এরা হয়ে যাচ্ছে, দুজনে অনুরূপ কোণ, দুজনকে আমি আই দিলাম তোমার বোঝার সুবিধার্থে, বেশ। তাহলে এবার যেহেতু সিবিএফ সমান সমান এফ সিবি, যেহেতু সিবিএফ এই কোণটা দেখো, সিবিএফ সমান সমান এফ সিবি, মানে এই কোণ দুটো যেহেতু সমান তাহলে এই বাহু দুটো সমান, বি বিন্দু যদি কাছে থাকে তাহলে এরা দুজনে সমান, ওটাই বলেছে, সুতরাং এরা দুজনে সমান। এবার যদি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বি বিন্দু অনেক কাছে থাকে তাহলে সেক্ষেত্রে বিএফ সমান সমান পিএফ, যে এফ পি সমান সমান, সরি সেক্ষেত্রে কি হয়ে যাবে, যে বিএফ সমান সমান পিএফ,
এই বিন্দু যদি খুব কাছে থাকে তাহলে সেক্ষেত্রে এরা দুজনের সমান, আর এরা দুজন যদি সমান হয়ে যায়, এরা দুজন তো সমান হয়ে যাচ্ছে, কারণ এরা সমান আগে থেকেই ছিল। বেশ, সেটা আমি প্রমাণ করে বলে দিলাম, আর সমান সমান 2f। এবার এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে থেকে করছো ততক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার হবে না, যতক্ষণ না পর্যন্ত এটা তুমি নিজে থেকে করছো ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু ক্লিয়ার হবে না। এই ছবিগুলো একবার দেখতে পারো, এগুলো মাধ্যমিকের জন্য খুবই কম ইম্পর্টেন্ট। এই ছবিগুলো একবার তুমি দেখে রাখতে পারো, কেমন? এগুলো খুবই কম ইম্পর্টেন্ট, দুটো ছবি আছে। বাকি আমরা চলে যাই। এবার এগুলো তো আমরা আগে পড়ে নিয়েছি। একটা অলরেডি তোমাদের ভিডিও দিয়ে দিয়েছি যে গোলীয় দর্পণের প্রতিবিম্ব অঙ্কন, যে কোথায় বস্তুকে রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, সে তার একটা ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে এগুলো আমরা পড়ে নিয়েছি। এবার ধরো একটা প্রশ্ন তোমাকে করলো যে তোমাকে একটা দর্পণ দিয়ে দিলাম, তোমাকে বললে একটা দর্পণ দিয়ে দিলাম, ওই দর্পণকে স্পর্শ না করে তুমি কি করে বলবে যে ওটা অবতল না উত্তল না কি হচ্ছে সমতল? তোমার চোখ বেঁধে দেওয়া হলো, চোখ বেঁধে দিলে পারবে না, কিন্তু যদি তোমাকে দেখতে দেওয়া হয় তুমি কি করে বুঝবে? শোনো, আমরা কি জানি এক্ষেত্রে যারা যারা আমার ওই ছবির ক্লাস করেছো তারা জানো যে একটা উত্তল দর্পণের ফোকাসের যদি অবতল দর্পণের ফোকাসের যদি ভেতরে কোনো বস্তুকে রাখা হয়, তার বড় একটা প্রতিবিম্ব পাওয়া যায়, এরকম ফোকাস দিয়ে চলে যায়, আর একটা বক্রতা কেন্দ্র দিয়ে এরকম করে গিয়ে রিটার্ন মারে, তাই না? রিটার্ন মারে, এরকম রিটার্ন মারে, আর এরা পেছন দিয়ে যদি পেছায় তাহলে কোনো একটা বিন্দুতে মিলিত হয়, সেখানে তাহলে বড় সাইজের প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে একটা অবতল দর্পণের সামনে যদি আমি আমার আঙুলকে নিয়ে যাই, আমার আঙুলকে বড় দেখাবে, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে তাই হয় না। মোটর গাড়ির পাশে যে উত্তল দর্পণ থাকে, পেছনে সব জিনিসকে ছোট ছোট দেখায়। তার মানে একটা উত্তল দর্পণের সামনে আমি যেখানেই বস্তু রাখি না কেন, আমার আঙুলকে যদি রাখি, সেই আঙুলের ছোট প্রতিবিম্ব আমি ওর মধ্যে দেখতে পাবো। হ্যাঁ, তাহলে আমি কি করে বুঝবো যে সমতল না উত্তল না অবতল? আর সমতল দর্পণের সামনে যেখানেই তুমি আঙুল রাখো না কেন, সমান সাইজের আঙুল তুমি দেখতে পাবে। তাহলে আমি কি বলবো যে আমাকে একটা দর্পণ দেওয়া হলো, স্পর্শ না করে কি করে শনাক্ত করব? আমি বলবো ওই দর্পণের সামনে আমি আমার আঙুল নিয়ে যাব, যদি ওই দর্পণের খুব কাছে আমি আমার আঙুল নিয়ে যাব, যদি আঙুলের সমান সাইজের প্রতিবিম্ব পাওয়া যায়, সোজা প্রতিবিম্ব পাওয়া যায়, তাহলে সমতল দর্পণ, তাহলে দর্পণটা সমতল। যদি আমি আমার আঙুলের থেকে বড় সাইজের প্রতিবিম্ব দেখতে পাই, তাহলে আমি বলবো, আর সোজা প্রতিবিম্ব দেখতে পাই, তাহলে আমি বলবো ওই দর্পণটা অবতল দর্পণ। যদি আমি আমার আঙুলের ছোট প্রতিবিম্ব দেখতে পাই, তাহলে আমি কি বলবো? ওটা আমাদের উত্তল দর্পণ। এইভাবে আমরা এই উত্তরটা দেবো। বাকি এগুলো তোমরা সবাই জানো। বলবে অবতল দর্পণ আর উত্তল দর্পণের ব্যবহারগুলি লেখো, এগুলো থেকে এমসিকিউ দেবে। বলবে সোলার কুকারে সৌর বিকিরণকে কেন্দ্রীভূত করে তাপ উৎপাদনের কাজে কোন দর্পণ ব্যবহার করা হয়? অবতল দর্পণ। অবতল দর্পণ কি করবে? দূর থেকে, সূর্য থেকে যত সমান্তরাল আলোক রশ্মি আসবে সবাইকে ফোকাসে কেন্দ্রীভূত করে দেবে, সব আলোক রশ্মিকে ফোকাসে কেন্দ্রীভূত করে দেবে, সব সূর্যের আলোয় ফোকাসে কেন্দ্রীভূত হবে, আর ওই জায়গাটা গরম হয়ে যাবে, ওখানে তাপ উৎপন্ন হবে অনেক বেশি। তো অবতল দর্পণ এইভাবে কাজ করে। তো এই পৃষ্ঠাটা একবার পড়ে নিও যে অবতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, এমসিকিউ এর জন্য এটা। আচ্ছা, দাড়ি কামানোর সময় সমতল দর্পণের পরিবর্তে অবতল দর্পণ কেন ব্যবহার করা হয়? আমরা বলবো অবতল দর্পণের ফোকাসের ভেতরে যদি কোনো বস্তুকে রাখা হয়, বা আমরা যদি আমাদের দাড়িটাকে রাখি, তাহলে অবতল দর্পণ কি করে? ওই বস্তুর একটা বড় সোজা প্রতিবিম্ব তৈরি করে দেয়। তাহলে আমরা আমাদের দাড়িকে যদি ফোকাসের খুব ভেতরে নিয়ে গিয়ে রাখি, তাহলে আমাদের দাড়ির অনেক বড় প্রতিবিম্ব আমরা দেখতে পাবো, এই জন্য দাড়ি কামাতে সুবিধা হবে। যারা দন্ত চিকিৎসক হয়, ডেন্টিস্ট হন, যারা দাঁতের চিকিৎসক, তারা কি করে? তারা একটা অবতল দর্পণ ব্যবহার করে। ওই অবতল দর্পণটা খুব দাঁতের খুব কাছে নিয়ে যাওয়া হয়, যার ফলে দাঁত যদি অবতল দর্পণের খুব কাছে চলে যায়, মানে ফোকাসের ভেতরে যদি চলে যায়, তাহলে দাঁতের একটা বড় প্রতিবিম্ব আমরা দেখতে পাবো, সেই জন্য অবতল দর্পণ ব্যবহার করা হয়। এই জিনিসগুলো একবার পড়ে নিও, এগুলো মাধ্যমিকে একাধিকবার এসেছে, দেখতেই পাচ্ছ 2019 সালে মাধ্যমিকে 2 নম্বরের প্রশ্ন জিজ্ঞেস করেছে, সোজা প্রশ্ন। যে আমরা কি বলবো? আমরা বলবো অবতল দর্পণের ফোকাসের ভেতরে যদি কোনো বস্তুকে রাখা হয়, সেই বস্তুর একটা সোজা এবং বড় আকারের অসৎ বিম্ব দেখা যায়। দন্ত চিকিৎসকরা একটা লম্বা হাতলযুক্ত ফ্রেমে আটকানো একটা অবতল দর্পণ ব্যবহার করেন। ওই অবতল দর্পণের খুব কাছে যদি আমরা আমাদের দাঁতকে নিয়ে যাই, বা আমাদের দাঁতের খুব কাছে যদি ওই অবতল দর্পণ নিয়ে যাওয়া হয়, যার ফলে দাঁতের একটা সোজা আর বড় সাইজের প্রতিবিম্ব দেখা যায়, যার জন্য নির্ভুলভাবে দাঁত পরীক্ষা করতে ডাক্তারের অনেক সুবিধা হয়। এই কথাগুলি বলে দিতে হবে। বাকি দাঁতে চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে, মাধ্যমিক একাধিকবার জিজ্ঞেস করেছে, অবতল দর্পণ 2 বার জিজ্ঞেস করেছে। দেখো, গাড়ির হেডলাইটে বা টর্চে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? টর্চের বা গাড়ির হেডলাইটের কাজ কি? যে গাড়ির হেডলাইটের আলো জ্বালাবো, আলো যেন অনেক দূর চলে যায়, টর্চ মারবো, অনেক দূরের জিনিসকে যেন দেখতে পাওয়া যায়। তাহলে টর্চের ভেতরে বা গাড়ির হেডলাইটের ভেতরে কি থাকে? এরকম অবতল দর্পণ থাকে। এই অবতল দর্পণের ফোকাসে যদি তুমি একটা লাইটকে জ্বালিয়ে দাও, তাহলে ওই লাইট থেকে যত আলোগুলো বেরোবে, ওই লাইট থেকে যত আলো বেরোবে, সব আলোগুলো ফোকাসের মধ্যে দিয়ে যদি আলো যায়, তাহলে সমান্তরাল হয়ে যায়, আমরা জানি। তাহলে সব আলোগুলো সমান্তরাল হয়ে চলে যাবে। এখান থেকে যত আলো বেরোবে সেগুলো সমান্তরাল হয়ে চলে যাবে, যত আলো বেরোবে সেগুলো সমান্তরাল হয়ে
চলে যাবে, সমান্তরাল হয়ে চলে যাবে। তাহলে আমরা কি বলবো, এক্ষেত্রে আমাদের অবতল দর্পণ ব্যবহার করা উচিত। একবার পড়ে নাও, ওই কথাটা এখানে লেখা রয়েছে। চলো, মোটর গাড়ির হেডলাইটের তো হয়ে গেল কোন দর্পণ ব্যবহার করা হয়। গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তোমরা জানো গাড়ির ভিউ ফাইন্ডার বলতে আমি বাইক চালাচ্ছি, তো আমার পেছনে কি কি গাড়ি আছে সেই ভিউটাকে ফাইন্ড করার জন্য, সেই ভিউটাকে খোঁজার জন্য আমার বাইকের এখানে পাশে কিন্তু একটা আয়না লাগানো থাকে, এখানে উত্তল দর্পণ লাগানো থাকে। উত্তল দর্পণ কি করে, উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অনেক বেশি। উত্তল দর্পণ তার সামনে থাকা অনেক বড় জায়গার জিনিসপত্রকে ছোট জায়গার মধ্যেই দেখিয়ে দেয়, মানে ওই ছোট্ট আয়নার মধ্যেই আমি আমার পেছনে সব গাড়িগুলোকে দেখতে পাবো। এই জন্য আমরা গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করি। সুন্দর করে এখানে ব্যাখ্যা লেখা রয়েছে। ওই ভিউ ফাইন্ডারটাকে রেয়ার ভিউ মিররও বলা হয়, পেছনের ভিউটাকে আমি নিতে চাইছি। ব্যাস, এই অবধি ছিল আমাদের। রাস্তার ল্যাম্প পোস্টে আগেকার দিনে, এখনকার দিনে তো ভালো অনেক উন্নত প্রযুক্তি চলে আসে, এলইডি লাইট চলে আসে। আগেকার দিনে ল্যাম্প পোস্টে যে লাইট থাকতো ওর ভেতরে তোমার উত্তল দর্পণ লাগানো থাকতো, এরকম করে উত্তল দর্পণ লাগানো থাকতো। হ্যাঁ, এবার এখানে তুমি লাইট জ্বালিয়ে দিলে, এখানে তুমি লাইট জ্বালিয়ে দিলে। হ্যাঁ, এই লাইট থেকে যত আলো পড়বে সেই আলোগুলো আরো চারিদিকে ছড়িয়ে যাবে, যত আলো যাবে সেই আলোগুলো আরো ছড়িয়ে যাবে। উত্তল দর্পণ কি করে, আলোক রশ্মিগুলোকে দূরে ছড়িয়ে দেয়। তার মানে এই লাইট থেকে আলোক রশ্মি তোমার রাস্তায় অনেকটা দূর পর্যন্ত ছড়িয়ে যাবে, যার ফলে তুমি দেখতে পাবে জিনিসগুলোকে, তাই না? রাস্তার ধারে চারিদিকে আলো ছড়াতে হবে, সেই জন্য এরকম উত্তল দর্পণ ব্যবহার করা হতো। 2 লাইনে লেখা রয়েছে, একবার পড়ে নেবে। চলো, আমাদের উত্তল দর্পণের একটা ব্যবহার, এগুলো দর্পণের ব্যবহার আমি বলে দিয়েছি, কোন দর্পণ কি কাজে ব্যবহার করা হয়। ক্লাস এখানেই সমাপ্ত। এই নোটসটাকে ফিজিক্স দাদা অ্যাপে চলে যাবে, গুগল প্লে স্টোর থেকে ফিজিক্স দাদা অ্যাপটা সার্চ করবে, ফিজিক্স দাদা লিখবে, সেখানে ঢুকে যাবে, লগ ইন করে নেবে। সেখানে ফ্রি কোর্সের মধ্যে যদি তুমি চলে যাও, দেখবে আমাদের ওয়ারিয়ার ব্যাচ লেখা রয়েছে, ওই ওয়ারিয়ার ব্যাচের মধ্যে তুমি এই পিডিএফটাকে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা জিনিস তোমাদের জানতে চাই, যারা যারা ক্লাসটা করলে, ক্লাসটায় আমি অনেক ডিটেলসে মনে বলে ফেলেছি। তোমরা যদি চাও যে দাদা এত ডিটেলসে বলার দরকার নেই, তুমি তাড়াতাড়ি ওয়ান শটগুলোকে শেষ করো, তাহলে কমেন্টে বলবে, আমি তাড়াতাড়ি শেষ করবো। আর যদি বলো না যে এই স্পিডটাই দাদা ঠিক আছে, এইভাবে ধীরে ধীরে বা ডিটেলসে বোঝাও, তাহলে এইভাবেই বোঝাবো। তোমার কোনটা করালে ভালো হবে সেটা আমাকে অবশ্যই জানিও, সেভাবেই পরের ক্লাসগুলো করানো হবে। কেমন? টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।